তাহলে আপনি 7টা হেড তো আমরা পড়াবো, হেডস অফ ইনকাম 7টা। আগে বইয়ে যেরকম ছিল, আগের আইনে 7টা, এখনো 7টা, তবে একটু তফাৎ। যেমন আগের আইনে প্রথমটাই ছিল বেতন থেকে আয়, মানে ইনকাম ফ্রম স্যালারি। আর বর্তমান আইনে এটার নাম দিয়েছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, মানে বাংলা হচ্ছে চাকরি থেকে আয়। কথা একই, তো একই হবে, ওই জন্য নামকরণটা চেঞ্জ হয়েছে। তো সেটা দেখাচ্ছি আর কি। তো দেখেন, আর যদি কোনো কোশ্চেন থাকে আপনি করেন, দেখতে থাকি আর কি আমরা। এই প্রেজেন্টেশনের মধ্যে আমরা এইগুলো কাভার করব। তো সেই যেগুলো কাভার করব সেগুলো দেখতে পাচ্ছেন। তো তার প্রথমেই হচ্ছে যে স্যালারির একটা ডেফিনেশন। এই ডেফিনেশন আগের আইনেও ছিল এবং বর্তমান আইনেও একইভাবে আছে। উম, একইভাবেই আছে, আগের আইনে যেমন ছিল এখন একই আইনেই আছে। তো এইখানে আমরা যেটুকু পার্থক্য মানে আগের আইনের সাথে বর্তমান আইনে দেখি, সেটা হলো শেষে যে দুইটা লাইন বোনাস ওভারটাইম, এই দুইটা যোগ হয়েছে। এই দুইটা স্যালারি সংজ্ঞার মধ্যে নতুন করে বাংলা আইনে এই দুইটা যোগ হয়েছে। আগে বোনাসটা ছিল না বলতে পারেন। তাইলে বোনাস যে ছিল না, তাহলে কি বোনাসটা কি আগে ট্যাক্সেবল ছিল না? অবশ্যই ছিল। সেটা ছিল কিন্তু ওই 2 নম্বরে এনুইটির মধ্যে। এখন হয়তো আরো খোলসা করে এটাকে আরো মানে দিচ্ছে। এনুইটি মানেই হলো এনুয়াল শব্দ থেকে, এনুয়াল মানে হলো বার্ষিক। বার্ষিক বোনাসটা বার্ষিক ভিত্তিতে পাওয়া যায়। যারা চাকরি করে তারা ভালো জানে যে বোনাসটা মাসে মাসে পাওয়া যায় না, বোনাসটা বছরে একবার বা দুইবার, এরকম মানে দুইটা হয়তো উৎসবে দুইটা পাওয়া যায় এরকম। যাই হোক, তো সেই হিসাবে হয়তো এটাকে আরো একটু খোলসা করার জন্য বোনাসটাকে আলাদাভাবে ওইখানে দিছে। তো দুই জায়গায় পড়ে গেলে কোনো অসুবিধা নাই, আর একটু পোক্ত হয়েছে আর কি। আর ওভার টাইমটাকেও এখানে নিয়ে আসছে। এগুলো সবই পার্ট অফ স্যালারি। এবং একটা জিনিস আপনি বুঝতে পারতেছেন যে স্যালারির যে ডেফিনেশন যেটা আপনার চোখের সামনে, এটা একটা ইনক্লুসিভ ডেফিনেশন, নট এক্সক্লুসিভ ডেফিনেশন। তার মানে এটা কোনো পূর্ণাঙ্গ সংজ্ঞা না। এটা একটা ইনক্লুসিভ ডেফিনেশন যে স্যালারি বলতে এগুলো ইনক্লুড করবে। বাট এর বাইরে যদি কোনো কিছু থাকে সেটাও ইনক্লুড করবে না, এ কথা এখানে ওভাবে আলাদাভাবে বলা নেই। তো এই আর কি। তো এই স্লাইডে কোনো কোশ্চেন থাকলে আপনি করতে পারেন। আমরা পরের স্লাইডে চলে যাব। এবং এখানে দেখতেই পাচ্ছেন পেনশন ফুলি করমুক্ত, গ্র্যাচুইটি 2.5 কোটি টাকা পর্যন্ত করমুক্ত। হুম। স্যার এটা আর কোনটা? অন্যগুলো এটা ট্যাক্স অর্ডিন্যান্স এটার মধ্যে থাকে না এক কোন থেকে স্যার স্যার এখানে ফিশ বলতে কোনটা বোঝানো হয়েছে স্যার? ফিজ বলতে, ফিজ বলতে আসলে বলতেছি তারা। থ্যাংক ইউ। আচ্ছা, এখন ওই আপনার কথা ওটা ঠিক করে দিলাম, এরকম কিছু ভুলভ্রান্তি প্রথম তো এরকম হবেই। তো যাই হোক, মনে করে দিয়েছেন ভালো হয়েছে। কারণ এটা তো অনেকটা কপি পেস্ট, এটা তো বুঝতেই পারতেছেন। মানে আগের ইনকাম ট্যাক্সের আইনে যা ছিল, তবে ওইটা ঠিক করছি। এখানে কিন্তু 6 শিডিউল পার্ট এ ছিল আগে, এখন পার্ট 1, ওগুলোকে ঠিক করে দিছি। আর নিচের সেকশনটাও আবার ঠিক আছে। যাক, উপরে ভুলে রয়ে গেছিল ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984। থ্যাংক ইউ। ওইটা মানে ভুলটা ধরায় দেওয়ার জন্য মানে আপনাকে ধন্যবাদ। আর একটা কথা, একজনে বলছেন যে স্যার এখানে ফিস কি? ফিস হলো, এগুলো হয় কি, এই ডেফিনেশনগুলো দেওয়ার সময় অনেক ফিস মানে অনেক ডাক্তার ধরেন একটা কোম্পানিতে যে একটা ফ্যাক্টরিতে জয়েন করছে, ফ্যাক্টরিতে তার সাথে যে জব এগ্রিমেন্ট, সেখানে বলা আছে যে তোমার ফিক্সড স্যালারি হচ্ছে মাসে মাসে 50,000 টাকা বা মাসে 80,000 টাকা। আর হলো শ্রমিকরা যদি অসুস্থ হয়, সেই শ্রমিকরা যখন প্রতিটা শ্রমিক যখন ডাক্তার দেখাবে, তার দেখাবে,
তো সে তখন পার শ্রমিক 50 টাকা করে ফিস পাবে। তো ফিস কত টাকা সে পাবে সেটা তো রুগীর উপরে ডিপেন্ড করে। এই জন্য তার স্যালারি দুই ধরনের, একটা ফিক্সড, একটা ভেরিয়েবল। তো এই যে তার সঙ্গে চুক্তি যে সে প্রতি মাসে 80,000 টাকা বেতন পাবে এবং সেই ওইখানে যে শ্রমিকদের সে দেখবে, ট্রিটমেন্ট করবে, তার জন্য তার ভিজিট হচ্ছে পার শ্রমিক 50 টাকা বা পার শ্রমিক 10 টাকা বা কথার কথা আর কি। তো দ্যাট ইজ মানে ওই যে ফিস যেটা সে পাচ্ছে, প্রফেশনাল ফিস, দ্যাট ইজ অলসো পার্ট অফ স্যালারি, অ্যাজ বিকজ সেটাও পার্ট অফ এগ্রিমেন্টের মধ্যে, পার্ট অফ জব এগ্রিমেন্টের অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এই কন্ট্রাকচুয়াল আপনি যে গুলা বললেন যে কি এটার মধ্যে পড়বে? না, কন্ট্রাকচুয়াল ওটা তো ফিস বলা হবে না, কন্ট্রাকচুয়াল তো স্যালারি। তার বেতন হয়তো সেখানে কন্ট্রাক্ট থাকতে পারে যে সে আসলে বেতন পাবে, না আসলে পাবে না, এরকম বিভিন্ন রকমের মানে থাকতে পারে এই। কিন্তু সেটা না ফিস, ওই যে ফিস বলেন, কমিশন বলেন, অনেকে ব্যাংকে চাকরি করে কমিশন ভিত্তিক। একটা বাচ্চা ছেলে ধরেন সে এরকম মার্কেটিংয়ে জব করে, একটা ব্যাংকের মার্কেটিংয়ের জব নিচ্ছে। তো জব নেওয়ার পরে তার সাথে ব্যাংকের সাথে চুক্তি, জব এগ্রিমেন্ট, যে তুমি ব্যাংকের এমপ্লয়ি, পার্মানেন্ট এমপ্লয়ি, তোমার বেতন মাসে 80,000, আর তুমি যে কয়টা ক্লায়েন্টে ধরতে পারবা, বাগাইতে পারবা, মানে প্রতিটা ক্লায়েন্ট বাগাইতে পারলে তার ক্লায়েন্ট ভিত্তিক তুমি একটা কমিশন পাবে। তো সেই ছেলেও জানে যে সে দৌড়দৌড়ি করে, সব ঠিক আছে, তার বেতন তো ঠিক আছে, কিন্তু দৌড়দৌড়ির উপরে মানে লোক যদি বাগাইতে পারে তাইলে তার একটা কমিশন সে পাবে। তো ওইটা ভেরিয়েবল, বাট ওটাও পার্ট অফ স্যালারি। স্যার বুঝতে পারছেন? অ্যালাউন্স তো পার্ট অফ পারমিট না স্যার, হ্যাঁ, অ্যালাউন্স। অ্যালাউন্সগুলো সব পারকুইজিটস, বাট অ্যালাউন্সের বাইরেও পারকুইজিটস আছে। অ্যালাউন্সের বাংলা হচ্ছে ভাতা, আর পারকুইজিটসের বাংলা হচ্ছে যে বিভিন্ন আনুষঙ্গিক সুবিধা দিয়ে আর কি। তার ভিতরে ভাতাগুলো পড়ে, পারকুইজিটের ডেফিনেশনে আপনি পাবেন। এই যে পারকুইজিটের ডেফিনেশন, পারকুইজিটের ডেফিনেশনে বলছে যে এইগুলো বাদে বাকি সব হচ্ছে পারকুইজিট। তো মানে বাকি কি থাকে একটু হিসাব করে যদি দেখেন, যে এটার বাইরে একজন ভদ্রলোক চাকরি করে, এর বাইরে সে পায় বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, আপ্যায়ন ভাতা, ইত্যাদি ইত্যাদি, যত রকমের ভাতা সবগুলো কিন্তু পারকুইজিট। এবং এই পারকুইজিট বছরে 10 লক্ষ টাকা পর্যন্ত একজন এমপ্লয়ারের ক্ষেত্রে অ্যালাউ। কোনো কোম্পানি তার কোনো এমপ্লয়িকে, পার্টিকুলার কোনো এমপ্লয়িকে বছরে যদি 10 লক্ষ টাকা পর্যন্ত পারকুইজিট দিয়ে থাকে, তাহলে সেটুকু অ্যালাউবল এক্সপেন্ডিচার। বাট বিয়ন্ড দ্যাট, 10 লক্ষ টাকার বেশি যদি দেয়, বেশি যতটুকু দিবে ততটুকু ডিজালাউ হবে, ততটুকু কোম্পানির ইনকামের সঙ্গে যোগ হয়ে ট্যাক্স হবে। সাউন্ড করতেছেন কে? সাউন্ড বন্ধ করেন। স্যার ফার্স্ট স্লাইডে স্যার যাবেন? হ্যাঁ যাবো, ফার্স্ট স্লাইডে যাবো না, অসুবিধা নেই। তো এখন যেটা বলতেছিলাম, পারকুইজিট ক্লিয়ার কিনা? পারকুইজিটের বিষয়টা হলো যে পারকুইজিট আজকের ক্লাসে পড়াচ্ছি বটে, কিন্তু আজকের ক্লাসে আপনার কোনো কাজে লাগবে না। এই স্লাইড কাজে লাগবে যেদিন আমরা ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন পড়াবো, কোম্পানি ট্যাক্স অ্যাসেসমেন্ট পড়াবো, ওই দিন কাজে লাগবে। কারণ ওই দিন এই কথা আবার আমি বলবো আপনাদেরকে, যে কোনো কোম্পানি বা কোনো এমপ্লয়ার বছরে 10 লক্ষ টাকার বেশি পারকুইজিট দিতে পারবে না। যদি দেয় তাহলে এমপ্লয়ির কোনো হবে না, ক্ষতি যাওয়া হওয়ার হবে কোম্পানির। কোম্পানি ক্ষতি হবে, কোম্পানির এক্সেস পারকুইজিট যেটা 10 লক্ষ টাকার বেশি যেটা দিবে, ওইটুকু কোম্পানির হাতে ইনকাম হিসাবে গণ্য হবে। পড়ানো শেষ। আপনার এই স্লাইডে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, না হলে আমি প্রথম স্লাইডে চলে তাহলে যাব। স্যার মেডিকেল অ্যালাউন্সটা কি এদের মধ্যে আসবে? মেডিকেল আসবে না কেন? আপনি পড়ে বুঝতে পারতেছেন না? আপনি দেখে বুঝতে পারতেছেন না যে শুধু মেডিকেল কেন, এগুলো বাদ, সব সব অ্যালাউন্স আসবে আসবে, এগুলো। সব অ্যালাউন্স আসবে। এইখানে যা নাই, এইখানে যা নাই তা আসবে, শুধু এগুলো আসবে না। শুধু এগুলো আসবে না। এর বাইরে একজন স্যালারিড পার্সন যা যা পায় সব আসবে। কথা ভেরি ক্লিয়ার। তার মানে এটা একটা নেগেটিভ ডেফিনেশন। মানে নেগেটিভ ডেফিনেশন মানে হলো উল্টা ডেফিনেশন। ভাবখানা এমন, এইটা দেখলে মনে হয় এইগুলো পারকুইজিট, কিন্তু আসলে হলো এইগুলো পারকুইজিট না, এইগুলো বাদে সব পারকুইজিট। আচ্ছা, প্রথম স্লাইডে চলে যাই। কি বলেন, প্রথম স্লাইডে আপনার কি কোশ্চেন?
স্যার ওই যে প্রফিট ইন লিউ স্যালারি আবার হচ্ছে এইগুলো হয় প্রফিট কি এটা ইন এডিশন টু স্যালারি, এই দুইটার ইয়েটা স্যার একটু ডিফারেন্সটা একটু ক্লিয়ার করুন। আচ্ছা, এটা হলো আপনার ধরেন প্রফিটস ইন লিউ অফ স্যালারি। এইটার ভিতরে এই ডেফিনিশনের ভিতরে আপনার মানে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডও পড়ে। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড এটাও পার্ট অফ স্যালারি এবং এটা ট্যাক্সেবল। এটা এই প্রফিটস ইন লিউ অফ স্যালারির ডেফিনেশনের মধ্যে কিন্তু ইনক্লুডেড। বুঝতে পারছেন? স্যার এমপ্লয়ি কন্ট্রিবিউশন একটু কথা বলবো, বলা যাবে স্যার? যাবে না কেন, যত কথা। জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে স্যার, আগে যেটা ছিল যে এমপ্লয়ি যে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে যে ইন্টারেস্ট, যে ইন্টারেস্টটা জমা হইতো, এই ইন্টারেস্টের উপরে হচ্ছে 1/3 অথবা 14.15% ইন্টারেস্ট হুইচ এভার ইজ ল, এইটা বাদ যাইত, তার মানে এক্সাম্পশন পাইতাম। হ্যাঁ, স্যার এইটা কিভাবে দেখাবো এই ট্যাক্স ফাইলে এখন? না এটার ব্যাপারে তো নতুন আয়কর আইনে এবারে আসছে তো, যে সেটা ওই 1/3 অফ স্যালারি ওইটাই, মানে 14.5% ওইটা নাই। 1/3 অফ স্যালারি যদি ওইটার এক্সাম্পশন পাবো, এই তো? হ্যাঁ, সুতরাং এক কথা মনে রাখেন, সোজা কথা মনে রাখেন, মানে প্রভিডেন্ট ফান্ডে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট সম্পূর্ণ করমুক্ত, এক কথায় বলতে গেলে। আর যদি মনে করেন স্যার আইনের রেফারেন্স সহ কথা বলেন, তাইলে আইনের একটা সেকশনে বলছে, এখানে কত জানি 6 শিডিউল পার্ট 1-এ, যে 1/3 পর্যন্ত, মানে স্যালারির 1/3 পর্যন্ত আপনার ওই ইটা করমুক্ত। ওই 14.5%-এর ওই ভেজাল রাখে নাই, ওই ভেজাল বর্তমানে। বুঝতে পারছেন? 1/3 হইলেই পড়ে না, 1/3 পড়বে না স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, পড়ে না, সেই জন্যই আপনাকে বলছি, আপনি যদি এক কথায় বুঝতে চান তাহলে এক কথায় সেরে দিতে পারি যে প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্টটা আসলেই ট্যাক্স ফ্রি, মানে যেভাবে কন্ডিশন এখানে বলছে তাটা ট্যাক্স ফ্রি। স্যার 6 শিডিউল বলা স্যার, 6 শিডিউল। হ্যাঁ 6 শিডিউলে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই স্লাইড শেষ। এরপরে তাহলে আপনি স্যার প্রফিট ইন এডিশন টু স্যালারি এটার আমি তো আপনাকে এড়াই যেতে চাচ্ছিলাম আসলে, মানে সমস্যাটা কোথায়, মানে আপনাদের এই লেভেলটা তো একটু হায়ার লেভেল, এখন হায়ার লেভেলে আমি খুব কুইক যেতে চাচ্ছিলাম এই কারণে যে ওই ফাইনালি তো আপনাকে গত ক্লাসে বলছিলাম যে আমাদের আলটিমেট ইচ্ছা হলো প্রিভিয়াস কোশ্চেনগুলো কীরকম আসে, পরীক্ষায় কীভাবে পাস করব সেইগুলো দেখে একটু এমফাসিস বেশি দেওয়া। তো আপনি আমাকে কোশ্চেন করছেন, কিন্তু আমি একটা শর্ট অ্যান্সার দিয়ে চলে যেতে চাচ্ছিলাম, পারি নাই। যাই হোক, তাইলে এখন বলি, খোলাখুলিভাবে বলি। আমি আপনাকে 2টা উদাহরণ দিচ্ছি, এখন আপনি খুশি হবেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রফিটস ইন লিউ অফ স্যালারি অ্যান্ড প্রফিটস ইন এডিশন টু স্যালারি। আসেন আমরা গল্প করি, গল্পে আপনি এটার অ্যান্সার পেয়ে যাবেন। ধরেন আমার একটা চাকরি হয়েছে, চাকরিটা হয়েছে কোথায়? নাইকোতে। কোথায়? সিলেটে আমার পোস্টিং। নাইকোর সাথে আমার চুক্তি হয়েছে 2 বছরের, আমার 2 লাখ টাকা বেতন। তো মাসে 2 লাখ টাকা বেতন, আমার 2 বছরের চুক্তির নিচে কন্ডিশন যে 2 বছরের মধ্যে আমি চাকরি ছাড়তে পারবো না। তো চাকরি যদি ছাড়ি তাহলে আমি যা বেতন আমি ড্র করছি আমাকে ফুল সারেন্ডার করে আমাকে চাকরি ছাড়তে হবে। আর কোম্পানি যদি আমাকে স্যাক করে তাহলে পুরো 2 বছরের বেতন দিয়ে আমাকে স্যাক করতে হবে। এই 2 বছরের ভিতরে আমি কোথাও লড়তে পারবো। আমি এরকম একটা বন্ডেজ দিয়ে, এরকম একটা মুচলেখা দিয়েই চাকরিতে জয়েন করছি। হঠাৎ করে একটা অঘটন ঘটছে। 5 মাস পরে, 5 মাস আমি ভালোই চাকরি করলাম, আমার দিক থেকে কোনো ত্রুটি নেই। 5 লাখ মানে 5 দুগুণে 10 লাখ টাকা বেতন পাইছি 5 মাসে। কিন্তু গল্পটা শুনেন, হঠাৎ করে মানে মামলা হয়েছে নাইকোর বিরুদ্ধে। নাইকো বাংলাদেশ থেকে মানে পাত্তি গুটাইয়া চলে গেছে কানাডা, বাংলাদেশের অফিস বন্ধ করে দিছে, মানে ক্লোজ। আমাকে ডেকে বললো যে তুমি 5 মাস চাকরি করছো, তো 5 মাসে তুমি বেতন পাইছো, বাকি যে 1 বছর 7 মাস, সেই 1 বছরের 7 মাসের টাকা এই চেক, বাই বাই। আমি মহা খুশি। কিছু বুঝছেন? এখনো পুরো বোঝেন নাই? আচ্ছা, এখন কি হবে? আমি এই বছরে এখন কি হবে এই বছরে, ধরেন কথার কথা, আমি তো টাকা পয়সা সব পেয়ে গেছি। এখন আমি ঘরে ঘুমাই আর খাই, ঘুমাই বাকি 7 মাস, ঘুমাই আর খাই। কিন্তু এখন যখন আমি রিটার্ন ফিল আপ করতে বসছি, তখন আমি স্যালারি কত দেখাবো? আমি তো চাকরি করছি 5 মাস, আর বাকি 7 মাসের যে বেতন পেয়েছি এই বছরে, সেটা হলো প্রফিটস ইন লিউ অফ স্যালারি। এটা বাংলা হচ্ছে মানে বেতনের পরিবর্তে মুনাফা, মানে সত্যিকারে বাংলা বললে ফয়াকারে ফা ও, বুঝতে পারছেন কিনা? ফাও।
তার মানে এটা হলো ফাও। তার মানে আমি যখন স্যালারি রিটার্ন ফিল আপ করবো, তখন আমি স্যালারি দেখাবো এবছরে কত টাকা, এবছরে দেখাবো 12 × 24 লাখ টাকা আমার বেতন। তার মানে এর ভিতরে আমার স্যালারি হচ্ছে 10 লাখ, আর প্রফিটস ইন লিউ অফ হচ্ছে কত, 14 লাখ। হ্যাঁ, 14 লাখ টাকা। আশা করি ক্লিয়ার। এখন আসেন পরের গল্পে আসেন। কথার কথা, আমি এরকম বসে থাকার মানুষ আমি না, যে আমি 7 মাস ঘরে ঘুমাবো আর খাবো, এরকম মানুষ আমি না। আমি প্রফেশনাল মানুষ, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমি আরেকটা জব আমি খুঁজে পেয়েছি, এবং মানে ঠিকই ওই 7 মাস আমি আরেক জায়গায় চাকরি করছি, সেটা অত ভালো চাকরি পাইনি, সেখানে 1,80,000 টাকা করে জবে আবার জয়েন করছি। বুঝতে পারছেন? তাইলে ওইটা হবে 1,80,000 টাকা করে যে 7 মাস, আর 2 লাখ টাকা করে 5 মাস, এটা হলো স্যালারি। আর 14 লাখ টাকা যেটা পেলাম ওইটা হলো প্রফিটস ইন এডিশন টু স্যালারি। বুঝতে পারছেন? স্যার সেম হয়ে গেল। হ্যাঁ, সেইমের মতোই তো। মানে আপনি কোনোভাবে এড়াতে পারবেন না। আপনি এই কথা বলতে পারবেন না যে না, আমি তো গত খাটি নাই, আমি তো চাকরি করি নাই, আমি তো ফাও পাইছি, ওটার উপরে ট্যাক্স দেবো কেন? ওটা তো স্যালারি হতে পারে না। স্যালারি মানে কি? বেতন মানে কি? কাজ করে বেতন হয়, তাই না? কাজ করি বেতন পাই, আমি তো কাজ করিনি। তাহলে আমি যে ফাও পাইছি এটার উপর আমি ট্যাক্স দেবো কেন? তো ওটাও যাতে আপনি ট্যাক্স দিতে হয়, আপনাকে আষ্টে পিষ্টে ধরছে বাঁচছে এই ডেফিনেশনে। বুঝতে পারছেন? তো একটা হলো প্রফিটস ইন লিউ অফ স্যালারি। প্রফিটস ইন লিউ অফ স্যালারি হচ্ছে মানে বেতনের পরিবর্তে মুনাফা, মানে আমি বেতন পাচ্ছি না, বাট তার পরিবর্তে মুনাফা পাচ্ছি। আর প্রফিটস ইন এডিশন টু স্যালারি মানে দেখা গেল যে বেতনও পাচ্ছি, হয়তো অন্য কোম্পানি থেকে বেতন পাচ্ছি। আমি 2টা কোম্পানিতে চাকরি করছি, একটা কোম্পানিতে 5 মাস, একটা 7 মাস। আর আমার প্রিভিয়াস কোম্পানি আমাকে যেটা কম্পেনসেশন দিছে সেটা হচ্ছে প্রফিটস ইন এডিশন টু স্যালারি। ইট মে বি প্রফিটস ইন এডিশন টু স্যালারি, অর ইট মে বি প্রফিটস ইন লিউ অফ স্যালারি, হোয়াট এভার মে বি, বোথ আর ট্যাক্স। আশা করি ক্লিয়ার। দেখেন, মানে এই যে পড়াইলাম, এটা খুব একটা আপনার এই পরীক্ষা পারপাসে কোনো কাজে লাগবে না। আচ্ছা ঠিক আছে। বুঝছেন? পরীক্ষার জন্য এটা পার্ট টাইম স্যালারিটাও কাজের কি স্যার এটার ভিতরে? এটা প্রিলিমিনারি মানে ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। যাই হোক আর কি, মানে আপনি কোশ্চেন করছেন বোঝার জন্য, আর এটা ধন্যবাদ যে এই ল্যাঙ্গুয়েজগুলো তো বুঝতেছি না, বা কেউ তো এভাবে বুঝায় নেয় যে বেতনের পরিবর্তে মুনাফা, আবার বেতনের সাথে মুনাফা, এগুলো মানেটা কি? এরকম সিচুয়েশন যদি কখনো সৃষ্টি হয়, তাহলে ওইটাকে কিন্তু ছাড়া যাবে না। মানে আপনি কোর্ট কেস করতে পারবেন না, আপনি হাইকোর্টে যেতে পারবেন না, না এটা আমার বেতন নয়, এটা আমার ফাও, এটা আমার কম্পেনসেশন। কোথায় বলা আছে আমি এই কম্পেনসেশন পেলে আমাকে ট্যাক্স দিতে হবে? তো যাতে আপনি এরকম চ্যালেঞ্জ ছুড়ে দিতে না পারেন, সেই কারণে আপনাকে আষ্টে পিষ্টে এখানে বাঁধছে। বুঝতে পারছেন? স্যালারিড পার্সনরা আসলে বাধা গরুর মতো, মানে আপনি কোনোভাবে নড়তে চড়তে পারবেন না। আশা করি ক্লিয়ার। এবং এটার ভিতরে কিন্তু আপনার আগে যে কথাটা বলছি ওইটাও আছে, সেটা হলো আপনার এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, সেটাও কিন্তু প্রফিটস ইন লিউ অফ স্যালারি বা প্রফিটস ইন এডিশন টু স্যালারি, যাই বলেন। আচ্ছা, এখন আসেন যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের মধ্যে আসলে তো এই হেডের রিয়াল নাম হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, মানে বাংলা হচ্ছে চাকরি থেকে আয়। তো এর মধ্যে 4টা ক্যাটাগরি আছে। 4টা ক্যাটাগরি কি কি? 1 নম্বরে হচ্ছে যে স্যালারি ডিউ ফ্রম অ্যান এমপ্লয়ার। তো এটা দিয়ে মিন করছে, ধরেন আমি চাকরি করি, তো জুন মাসের বেতনটা আমি জুলাই মাসের 7 তারিখে পাইছি। জুন মাসের বেতন কিন্তু আমি জুন মাসে পাইনি। আমি চাকরিতে জয়েন করছি গত জুলাইতে। তো এই বছরে আসলে সত্যিকার অর্থে আমি 11 মাসের বেতন পেয়েছি, সত্যিকার অর্থে ইন ট্রু সেন্স, অ্যাট ক্যাশ বেসিস 11 মাসের বেতন পাইছি। তাহলে কি আমি 11 মাসের বেতনের উপরে এবছরে ট্যাক্স দেবো? নো। এই যে স্যালারি ডিউ, জুন মাসের স্যালারি, আমি তো রিটার্ন ফিল আপ করতে বসছি জুলাই টু জুন। তো জুলাই টু জুন আমি আসলে তো জুন মাসের বেতন তো জুন মাসে পাই নাই। তা আমি কি করব? এটার উপরে কি ট্যাক্স দিব কি দেবো না, নাকি পরের বছরে দেবো? উত্তর হলো না, এবছরই দিতে হবে, ডিউ ভিত্তিতে। মানে আমি পাই নাই কিন্তু পাবো। তো যখন আমি রিটার্ন ফিল আপ করতে বসছি নভেম্বর মাসে, তখন তো কত আগে পেয়ে গেছি। তো সুতরাং এটা গেল একটা কথা। মানে বলা আছে যে স্যালারি ডিউ ফ্রম অ্যান এমপ্লয়ার টু অ্যান এমপ্লয়ি ইন দ্য ইনকাম ইয়ার ওয়েদার রিসিভড অর নট। ধরেন করোনা গেছে, করোনার সময় আমার মালিক আমার বেতন দিতে পারে নাই,
জুন মাসের বেতন, মে জুন 2 মাসের বেতন দিছে অনেক পরে, সেই সেপ্টেম্বর অক্টোবর মাসে গিয়ে দিছে, 6 মাস পরে। তো দেয় দিক, আমি তো 10 মাসের বেতন, কিন্তু 10 মাস পরে রিটার্ন ফিল আপ করে ট্যাক্স দেবো? উত্তর হচ্ছে নো। 12 মাসের বেতনের উপরে আমাকে ট্যাক্স দিতে হবে। আমি বেতন পাই নাই এই অজুহাতে আমি 10 মাসের বেতনের উপরে ট্যাক্স দেবো, তা হবে না। পাই নাই, পাবো, যা বোঝাবুঝি মালিকের সাথে বুঝে ওড়াবো, ইনকাম ট্যাক্সের সাথে না। 1 নাম্বার শেষ। 2 নাম্বার, স্যালারি রিসিভড ইন দ্য ইনকাম ইয়ার ডো নট ডিউ বিফোর ইট বিকাম ডিউ টু হিম। এটাও একটা মজার গল্প। ধরেন এবারের ঈদ পড়ছে জুলাই মাসে। জুলাই মাসের কয় তারিখে? 5 তারিখে ঈদ। তা আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানিটা এত ভালো যে জুন মাসের বেতন জুন মাসের 30 তারিখের মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ। 2 নম্বরে মালিকটা এত ভালো যে জুলাই মাসে যেহেতু ঈদ পড়ছে, মানে সেই ঈদের জুলাই মাসের বেতনটাও জুন মাসে দিয়ে দিচ্ছে আগাম, যদিও মানে ডিউ হয় নাই। জুলাই মাসে চাকরি করলে না জুলাই মাসের বেতন ডিউ হয়, চাকরি না করলে কীভাবে ডিউ হয়? এখন দেখা গেল কি সর্বনাশ, আমি এবছরে 13 মাসের বেতন পেয়ে গেছি। চাকরি করছি 12 মাস, জুলাই টু জুন, বেতন পেয়ে গেছি 13 মাসে। তাহলে এবছরে আমাকে 13 মাসের বেতনের উপরে ট্যাক্স দিতে হবে। ভয় নাই, আগামী বছরে আমাকে 11 মাসের বেতনের উপরে ট্যাক্স দিতে হবে। এক ইনকামের উপরে একবার ট্যাক্স দিলে ওই ইনকামের উপরে পুনরায় ট্যাক্স হয় না। 2 নম্বর পড়ানো শেষ। 3 নম্বর হচ্ছে এরিয়ার স্যালারি। যদি কোনো কোশ্চেন থাকে আপনি করবেন, আমি এই স্লাইড থেকে যখন সরে যাব তখন আপনাকে আমি কোশ্চেন করবো যে কোনো কোশ্চেন আছে কিনা। 3 নাম্বারটা দেখেন, এরিয়ার স্যালারি। এরিয়ার স্যালারি ধরেন এমন একটা কথা, ধরেন আমার মালিকের সাথে গোলমাল চলছে, মালিক আমার যে বেতনে দিবে বলছিল সেই বেতন দিচ্ছে না। মানে একটা আমার ধরেন আমি ধরেন বুয়েট থেকে ইঞ্জিনিয়ার, আমি নিয়ম ছিল যে বুয়েটের যারা ইঞ্জিনিয়ার তারা 3টে ইনক্রিমেন্ট সহ জয়েন করবে, আর যারা নর্মাল কুয়েট বা অন্যান্য জায়গা থেকে করবে তারা নর্মাল চাকরি, তাদের বেতন হচ্ছে ধরেন 1 লাখ টাকা। কিন্তু আমার বেতন হওয়ার কথা ছিল 1,30,000 টাকা, কারণ আমি বুয়েট থেকে পাশ করি। তো এরকম একটা কথা ছিল, কিন্তু পরে যখন আমরা দলে বলে জয়েন করলাম চাকরিতে, ওরে বাবা, মালিক আমাদের সাথে বিট্রে করল। মানে সবাইকে এখন এক মানে ইসে এক দামে, মানে ওই 1 লাখ টাকা বেতন করেই দিয়ে দিচ্ছে সবাইকে। এইটা নিয়ে আমি চ্যালেঞ্জ করলাম, মানে না কোনোভাবে, এটা নিয়ে অনেক কিছু হলো। তো শেষ পর্যন্ত আমাকে কোর্টে যেতে হলো। তো গিয়ে শেষ পর্যন্ত দেখা গেল যে না, জব রুলে তো এরকম বলা আছে যে বুয়েট থেকে পাশ করলে তারা 3টে ইনক্রিমেন্ট সহ মানে জয়েন করতে পারবে এই স্কেলে, আর অন্যান্য জায়গা থেকে করলে পারবে না। কথার কথা। শেষ পর্যন্ত আমার জিত হলো, কিন্তু এই জিতটা করতে গিয়ে আমার অনেক কাঠখড় পোড়াইতে হলো। আচ্ছা, সে যাই হোক। তো 5 বছর পরে রায় হলো আমার পক্ষে এবং বলল তাকে মানে সে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছে, তো সুতরাং তার প্রিভিয়াস 5 বছরের সহ তাকে এরিয়ার স্যালারি দিয়ে দেওয়া হবে। শুনতেছেন আমার গল্প? হুম? জি স্যার, জি স্যার। তাহলে গল্পটা শোনেন। এখন ঘটনা, আমার তো এখন টাকায় ধরে না। ওই যে 5-6 বছর 5.5 বছরের এরিয়ার স্যালারি, যেটার উপরে আমি ট্যাক্স দেইনি, কারণ এগুলো পাবো কি পাবো না তার তো ঠিক ছিল না। এখন কি করবো? এটা এখন রিটার্ন ফিল আপ করার সময় আমি কি করবো? তো রিটার্ন ফিল আপ করার সময় এই যে এরিয়ার স্যালারি, বকেয়া বেতন, যেটার উপরে ইতিপূর্বে ট্যাক্স দেওয়া হয়নি, এটার উপরে এখন ট্যাক্স দিতে হবে। ওটা বুঝছেন? সাউন্ড অফ করেন। তো এটার উপরে এখন ট্যাক্স হবে, যেহেতু এটার উপরে আগে ট্যাক্স হয়নি। এখন আমার একটু দেখতে হবে, সেটা হলো, বা আপনারা যদি কেউ হেল্প করতে পারেন, আগে 172 ছিল, 172-তে একটা রিলিফ ছিল যে আমি ডিসিটিকে একটা চিঠি লিখতে পারতাম। এটা আমার দেখতে হবে একটু যে এখন কোন সেকশনে এটা আসছে। তো ডিসিটিকে একটা চিঠি লিখতে পারতাম যে হে ডিসিটি, আমি এখন এক গাদা টাকা পাইয়াছি, এটা আমার বকেয়া, এটা আমার এবছরের বেতন নয়, দয়া করে আমাকে জবাই করবেন না। এই পুরো টাকার উপরে এই বছর আমাকে যদি ট্যাক্স করেন তাহলে আমি 25% স্ল্যাবে হিউজ টাকা আমার ট্যাক্স আসবে। দয়া করে যে যে বছরের বকেয়া বেতন পেয়েছি সেই বছর আবার রিওপেন করে নতুন করে আবার আমার মানে ট্যাক্স ক্যালকুলেশন করে দেওয়া হোক, তাতে আমার ওই রেটের কারণে আমার ট্যাক্সের বোঝাটা হয়তো একটু কমবে। একটু দেখে নিই, আপনার 172-এ ছিল আগের আইনে। 172 দেখেন তো এখন কত হয়েছে। আগে ছিল 172, এরকম যদি বিধান না থাকে তো নাই, আগে ছিল। যাই হোক, তো এই গেল আপনার এরিয়ার স্যালারি পড়ানো শেষ। এখন পড়াবো, আমিও দেখতেছি 172-এর মানে সামনে কোনো কিছু লেখা নাই,
এই নতুন আইনে এই বিধানটা হয়তো এই মানে ডিসিটির যে একটা ডিসক্রিপশন বা একটা সুবিধা ছিল এটা তুলে দিচ্ছে। তো তুলে দেওয়াতে এখন তো তো বোঝেনি অবস্থা যে মানে হিউজ টাকা ট্যাক্স আসবে, কিছু করার নাই। তো এই গেল টি। আর ডি নাম্বারে হচ্ছে এমপ্লয়ি শেয়ার স্কিম, এটা পরের স্লাইডে ডি নাম্বারটা। এখন বলেন ডি বাদে এই যে এবিসি পড়ালাম, এই এবিসি তে কোনো কোশ্চেন আছে কি? স্যার আমার বিটা নিয়ে একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার এইখান বিটাতে আমরা বল। মোটামুটি বুঝলাম যে অ্যাডভান্স স্যালারি করে দিতে হবে। তো এখন স্যার আমার স্যালারি হ্যাঁ দেখা কারেক্ট। গেছে বেশি, রেঞ্জ বেসিক অনেক বেশি। তো আমি এক মাসেরটা যদি নেই সেক্ষেত্রে আমার স্ল্যাবটা যদি চেঞ্জ হয়ে যায়, দেখা যায় আমার পরের স্ল্যাবে এই 10%-এর জায়গায় আমার 15% হারে ট্যাক্স দেওয়া লাগবে। তো কিন্তু আমি যদি এইটা পরের বছর নেই সেক্ষেত্রে আমি 10% হারে দিব। তো তখন স্যার এটা তো আপনার চয়েস নাই। আপনি আমাকে যেভাবে কোশ্চেন করছেন যে স্যার আমি এইটা করবো না ওইটা করবো, ওইটা করলে আমার লাভ হয়, আরে লাভ লোকসানের তো কিছু নাই। আপনি আপনার কোনো চয়েস নাই। আমি আপনার যন্ত্রণাটা বুঝতে পারছি, আপনার কষ্টটা আমি বুঝি। যে স্যার আমি যদি 13 মাসের, আমি তো স্যার হায়ার স্যালারি চলে যাব, স্যার এটা একটু কম মানে অ্যাভয়েড করা যায় না স্যার? আপনার এই কোশ্চেন না? জি স্যার, কি মানে কোশ্চেন এইটা না আপনার? এটা তো তাহলে ট্যাক্স আমি বার্ডেনটা তো বুঝি বেশি হয়ে যায়। আপনার বেশি হয়, হবে তো, যা হয় হবে, তাতে আমার কি? আইনে যা আছে তাই হবে। বুঝতে পারছেন কি না? জি স্যার। চয়েস নাই তো। মানে এমন তো না যে স্যার তাইলে এটা কি করা যায় না, মানে 13 মাসের বেতন পাইছি পাইছি, তাতে কি 12 মাসেরটা দেই, পর সামনের বছর আবার 12 মাস দিয়ে দেবো, এরকম তো চয়েস নাই। বাট আপনাকে আর একটা কথা বলি, বাস্তবে কথা বলি, এগুলো পড়াই, শুধু পড়ানোর জন্য পড়ানো, বাস্তবে কেউ দেখায় না। বাস্তব বড় ভিন্ন। বাস্তবে আমরা এই পর্যন্ত এরকম সাধু সাধু লোক পাই নাই যে 13 মাসের বেতনের উপরে রিটার্ন ফিল আপ করছে। বুঝতে পারছেন? তাহলে স্যার স্যার ডিসিটি ব্যাংক স্টেটমেন্ট ধরে না স্যার, ব্যাংক স্টেটমেন্ট ধরলেই তো হলে পারে, সেটা ঠিক আছে, কিন্তু হয় কি ডিসি টু অতটা ই করে না কেন? মানে ধরতে পারলে অডিটে পড়লে ঠিকই ধরে, ঠিকই তখন হয়, এই ঝামেলাগুলো হয়। আর না পড়লে তখন অতটা ই করে না কেন? ঠিক আছে, মানে 12 মাসের বেতনের এমন তো না যে সে একটা মাসের বেতন অমিট করে গেছে, একটা মাসের মাসের বেতনের উপরে আদৌ ট্যাক্স দেয় নাই, তেমন তো না। সে দেয় নাই, সে দিবে, পরের বছর তো সে 12 মাসেরই দিচ্ছে। ইউজুয়ালি আমাদের মাইন্ডসেট কি, আমরা যারা ডিসিটি আমাদের মাইন্ডসেট কি, একটা লোক 12 মাসের বেতনের উপরে ট্যাক্স দিচ্ছে, ও ফাইন, 12 মাসই তো বছর। বুঝতে পারছেন? ওই মাইন্ডসেটটা কাজ করে। স্যার হ্যাঁ, তাহলে অতটা আইন অতটা কাজ করে না। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যাঁ বলেন। 172 তো স্যার বিলুপ্ত, তাহলে বিলুপ্ত দেখছি আমি, তাহলে বিলুপ্ত। স্যার করণীয় কি? কিছু করণীয় নাই, ও আচ্ছা, জবাই জবাই, যা পড়াচ্ছি সবগুলোই জবাই, কোনো জিনিস পড়াচ্ছি না। ওকে ওকে যারা স্যার। চাকরি করে তাদের জন্য আজকে সব খারাপ খবর। এই ডিউ হইলে এটা যোগ হবে, এই মানে অ্যাডভান্স পাইলে যোগ হবে, এই এরিয়ার পাইলে যোগ হবে, কোনোভাবে ছাড়াছাড়ি নাই। আপনি বুঝতে পারছেন কিনা মানে পড়ানোগুলো? জি স্যার। আচ্ছা, তারপরে যাই হোক, এই স্লাইডে আশা করি আর কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, নিচের লেখাটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হলো স্যালারি ডিউ ভিত্তিতে হোক বা অ্যাডভান্স ভিত্তিতে হোক, যদি একবার যোগ হয় সেই ইনকামের উপরে পুনরায় কিন্তু পরবর্তী বছরে আবার সেটা ট্যাক্স হবে না। এটা তো মানে কমন সেন্সও তাই বলে। এখন আসেন আসল কথা, 4 নাম্বার যেটা ডি, শেয়ার বেস পেমেন্ট। শেয়ার বেস পেমেন্ট যেটা বলছে এমপ্লয়ি শেয়ার স্কিম, অনেক সময় আপনারা দেখবেন যে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিভিন্ন বড় বড় কোম্পানি এমপ্লয়ি, রবি রবি কয়দিন আগে তার এমপ্লয়ীদেরকে আপনার এই শেয়ার দিছে, প্লেসমেন্ট শেয়ার। মানে রবি যখন আপনার ই হয়, কি বলে, ওই লিস্টিং হয় শেয়ার বাজারে, তখন এমপ্লয়ীদেরকে তারা আপন করে নিছে, তারা এমপ্লয়ীদেরকেও মানে ওনার করে নিছে, এবং প্রত্যেকে ধরেন শেয়ার দিয়ে দিচ্ছে। বাস্তব কথা এটা। এখন ধরেন আমি রবিতে চাকরি করি, এখন আমার বেতন কত? আমার বেতন 2 লাখ টাকা মাসে। রবি যখন শেয়ার বাজারে আসছে, রবি আমাকে ধরেন 10,000 শেয়ার দিচ্ছে। কত করে দিচ্ছে? 10 টাকা করে দিচ্ছে। এখন 10 টাকা করে আমাকে শেয়ার অফার করছে যে তুমি বাপু 10 টাকা ফেস ভ্যালু শেয়ার, তুমি 10 টাকায় নেবা কিনা? আরে নেবো না মানে বলে কি? আমার 10,000 শেয়ার দিছে, 1 লাখ টাকা দাম।
1 লাখ টাকা দিয়ে আমি 10,000 শেয়ার পাইছি। এখন এইটাও স্যালারি ইনকাম হবে। কি কেন এটা কি হবে? বলা আছে ফেয়ার ভ্যালু অ্যাট এক্সারসাইজ ডেট। এইটা বাজারে যেদিন আসলো তখন সেটা 43 টাকায় আসছে শেয়ারটা দাম। তার মানে 43 মাইনাস 10 সমান সমান 33 মাল্টিপ্লাইড বাই 10,000 10,000 মানে শেয়ার সমান সমান যা হয় এটা আমার এই বছরের স্যালারি ইনকাম হবে। এটা হলো পরিষ্কার কথা। এখন আসেন যে মানে এই শেয়ার না নিয়ে যদি আমি টাকা নিই, কোম্পানি অফার করলো যে তুমি মানে এক্সারসাইজ রেটে যে টাকাটা আসবে 43 টাকা, তুমি চাইলে 33 টাকা করে তুমি 3,30,000 টাকা তুমি ই করতে পারো। শেয়ার বেসড পেমেন্ট যেটা সেটা স্যালারি ইনকাম হবে। নিচের লেখা যেটা সেল অফ শেয়ার অপশনস উইল অলসো বি ট্যাক্সেবল আন্ডার দি হেড ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। মানে আমি সেল অফ শেয়ার মানে কি, আমি কোম্পানির শেয়ার নিলাম না, আমি কোম্পানির শেয়ার আমি সেল করে দিলাম কোম্পানির হাতে যে আমি শেয়ার যাব না, আমি টাকা চাই, তো সেইটাও কিন্তু শেয়ার মানে স্যালারি হিসেবে গণ্য হবে। এখন আসেন অনেকের মনে আপনার কোশ্চেন জাগতেছে যে আমি তো এটা 43 টাকা মানে বাজারে আসলো, আমি 33 টাকার উপরে ট্যাক্স দিলাম, কিন্তু এই লাভ তো আমি চোখে দেখলাম না, আমি তো এই টাকা ঘরে নিতে পারলাম না, তো তাহলে এটার উপরে এখন ট্যাক্স দিয়ে যেতে হবে? উত্তর হলো ইয়েস। এখন আপনি পরের বছর যখন এই শেয়ারটা বিক্রি করবেন তখন কি হবে? আমার কথার কথা, পরের বছর আপনি শেয়ারটা বিক্রি করছেন কত টাকায়? পরের বছর মার্কেট এটা 50 টাকা। তো 50 টাকায় যদি, কথাগুলো সব শোনেন, 50 টাকায় যদি পরের বছর বিক্রি করেন তাহলে আপনাকে 60 টাকার উপরে ট্যাক্স দিতে হবে, কারণ 43 টাকার উপরে তো অলরেডি ট্যাক্স দেওয়া, ওটা তো স্যালারি হিসাবে গেল। এখন আসবে ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন কত আসবে? 50 মাইনাস 43 সমান সমান 7 গুণ 10,000 সমান সমান 70,000 টাকা হবে আপনার ক্যাপিটাল গেইন, পরের বছর যদি শেয়ারটা 50 টাকায় বিক্রি করেন। পরের বছর যদি 43 টাকার জায়গায় এটা 41 টাকা হয়ে যায় তাহলে কি হবে? তাহলে হবে ক্যাপিটাল লস, 2 টাকা করে হবে ক্যাপিটাল লস। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয় আর কি। এখন এই স্লাইডে কারো কোনো কোশ্চেন থাকলে আপনি করতে পারেন। স্যার টোটাল জিনিসটা আরেকটু কি একটু শর্টে ব্রিফ দেওয়া যায় স্যার? মানে কে বুঝতে পারছেন আমার এই কথা, কে বুঝতে পারছেন কেউ বলতে পারবেন কিনা? স্যার তাহলে কি স্যার ওই যে 10 টাকার এক্সেসের যে টাকাটা থাকবে ওই পরিমাণ টাকাটা হচ্ছে প্রতি বছরে আমি যতক্ষণ না সেল করবো ওই ইনকাম ট্যাক্স হয়ে যাবে স্যার? জি না, শুধু প্রথম বছরই হবে। আচ্ছা, পরবর্তী এরপরে হবে বললাম ক্যাপিটাল কি গেইন আর আপনাকে? ক্যাপিটাল লস। হ্যাঁ, বেচলে না লাভ বা লোকসান, না বেচলে স্যালারি ইনকাম। স্যার আমার একটা কোশ্চেন আছে এখন যত কোশ্চেন। স্যার, হচ্ছে যদি আমরা পরের বছর আপনার 41 টাকায় হচ্ছে আপনার শেয়ারটা বিক্রি করলাম, কিন্তু আমরা তো প্রথমে লাভের উপর যে 43 টাকা যে লাভ হয়েছিল হয় নাই, তখন লাভ ওই হয় নাই, 43 টাকা লাভ লাভ হয় নাই, 43 টাকা মূল্য দেখাচ্ছিল। হ্যাঁ দেখাচ্ছিল, যে মূল্যটা দেখাচ্ছিল, তো ওইখানে যে হ্যাঁ, তারা লাভটা ক্যালকুলেশন করছে সেই লাভ পুরো না, লাভের আপনি ফর্মুলা দেখেন, ফর্মুলা সোজা কথা, মানে ফেয়ার ভ্যালু অফ দ্য এক্সারসাইজ ডে 43 টাকা মাইনাস কস্ট অফ অ্যাকুইজিশন 10 টাকা হ্যাঁ সমান সমান 33 টাকা হচ্ছে হ্যাঁ স্যালারি ইনকাম, সোজা কথা। হ্যাঁ, তো 33 টাকার উপর আমরা ট্যাক্স দিছি, মানে ইনকাম দেখাইছে, তো ইনকাম দেখায় 33 টাকা হবে স্যালারি ইনকাম, হ্যাঁ এবং এই 33 টাকার উপরে এবছরে ট্যাক্স দিতে হবে। এখন আসেন ট্যাক্স আগামী দিতে বছর, হচ্ছে। এখন আসেন জি আগামী বছর বা তার পরের বছর বা 4 বছর পরে আমি এই শেয়ারটা বিক্রি করব। জি এখন সেই শেয়ারের দামটা এখন 43ই থাকবে এরকম তো হতে পারে না, এটা 41 হতে পারে, এটা 50 হতে পারে। আমি 41 হলে কি হবে, 50 হলে কি হবে, দুই ধরনের উদাহরণই আমি দিচ্ছি। এখন আপনার কোশ্চেনটা কি? আমার কোশ্চেন, যদি এইটা 43-এর থেকে কমে 40 টাকা হয়, তাহলে তো দেখা গেছে আমার অ্যাকচুয়াল আসলে লাভ হয়েছিল যদি বিক্রি করার সময় 30 টাকা, কিন্তু আগে আমি 33 টাকার উপর ট্যাক্স দিয়ে দিলাম, তো এখন কিন্তু আমি পাইছি তো মাত্র 30 টাকা। যদি 40 টাকা হয় শেয়ারটার দাম, আমি যেই বছরই বিক্রি করি, তো আমি বেশি দিয়ে দিলাম না এখানে, যে তারা আপনার বকেয়া খারাপ লাগলে ভিত্তিতে তো দিলে। কিছু করার নাই, আপনাকে ফর্মুলা দিয়ে চলতে হবে। বুঝছি ঠিক আপনার আছে স্যার। মনের দুঃখ আমি বুঝতে পারি। এখন এই আমি করবোটা কি? আমি আমি আপনার করবো কিভাবে, সান্ত্বনা দেবো কিভাবে? আপনার পরের বছর যে বছর বিক্রি করবেন সে বছর যদি 40 টাকায় বিক্রি করেন, আপনার 3 টাকা হবে ক্যাপিটাল লস, এবং ক্যাপিটাল লস ক্যারি ফরওয়ার্ড করা যাবে কিনা সেটার উপরে তো আমাদের আলাদা ক্লাস আছে, সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস, তাই না? রিপিট পাওয়া যাবে নাকি কি স্যার? রিপিট পাওয়া যাবে কিনা? কি পাওয়া যাবে কিনা?
ও রিবেট, রিবেট না, রিবেট পাবেন না। রিবেট রিবেট দাঁড়ান না, একটু হিসাব করে নি। রিবেট ক্যাপিটাল লসের তো লিমিট পাওয়া যাবে কিন্তু। ক্যাপিটাল লস আপনি কোথায় চলে যাবেন বুঝলাম না, আপনি কোশ্চেনটা বুঝি নাই। রিবেট মানে হলো যে বিনিয়োগ, মানে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাওয়ার কথা। আমি যে রবির শেয়ারে বিনিয়োগ করছি, জি 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 তাতে আমার, তাতে প্রাইমারি শেয়ার তো, এটাতে আমার রিবেট পাওয়ার কথা। কিন্তু আপনি কোশ্চেনটা আবার আবার একটু পরে কোশ্চেন ঘুরেই আপনি কোথায় জানি চলে গেছেন, যে স্যার ক্যাপিটাল গেইনের রিবেট পাবো, কি জানি বললেন আপনি, বুঝি নাই। ক্যাপিটাল লস আমাদের যে 43 টাকা থেকে আমার 40 টাকা চলে আসছে, এই 3 টাকা যে আমি 3 টাকা উপরে ট্যাক্স দিছি, ট্যাক্সটা যে এখন কমে গেল, আমার ইনকামটা কমে গেল, ইনকামের লিমিট পাওয়া যাবে কিনা? না, আপনি তো বোঝেনই নাই কোনো কিছু, দুইটার সাথে আপনি মিলাইতেছেন কেন? আমি পড়াচ্ছি স্যালারি, আমি একটু আগ বাড়াইয়া ক্যাপিটাল গেইনটা পড়াইছি, আমার আগ বাড়াইয়া পড়ানোটাই ভুল হয়েছে। স্যার একবারে ভুল হয় না স্যার, এটা তো আমাদের অবশ্যই পোস্ট করতে হবে আগ স্যার। বাড়াইয়া কেন পড়াইছি? আগ বাড়াইয়া পড়াইছি মানে কি? না শোনেন, আগ বাড়াইয়া ক্যাপিটাল গেইনটা পড়াইছি কেন? এই কথা বলে ঠিক আছে আমরা কি আগ বাড়াইয়া কথা বলে না, আগ বাড়াইয়া পড়াইছি কেন? এই কোশ্চেন হবে এগুলো তো আমি জানি, যে এই কোশ্চেন হবে যে স্যার আপনি যে পড়াচ্ছেন যে এখনই আমি এটার বাজার দর দেখেই আমি ট্যাক্স দিয়ে দেব, এটা তো 43 টাকা বাজারে এখন দাম উঠছে, তো সো হোয়াট, দাম উঠছে তো তাতে কি হয়েছে? তাতে আমি তো শেয়ার বিক্রি করিনি, তাহলে আমার কি ট্যাক্স দিতে হবে? উত্তর হলো ইয়েস। তাহলে স্যার আগামী বছর যদি কমে যায় দাম, এই কোশ্চেন তো একেবারে সাথে সাথে হয়। এখন দাম যদি কমে যায় তাহলে ক্যাপিটাল লস হবে, আর দাম যদি বাড়ে আমার ক্যাপিটাল গেইন হবে, আমি সেটাই বলতেছি। এগুলো তো আবার স্যার পড়ানো। ক্যাপিটাল গেইন যদি হয় স্যার, তাহলে কি আমরা ক্যাপিটাল গেইনের আন্ডারে দেখাবো না স্যালারির আন্ডারে দেখাবো? না, ক্যাপিটাল গেইনের আন্ডার কোনটা? পরের বছর যদি আমি মানে 43 টাকা শেয়ার যদি আমি 50 টাকায় বিক্রি করি, 60 টাকা হবে ক্যাপিটাল গেইন। জি স্যার, জি স্যার। স্যার রিবেটের বিষয়টা আছে স্যার, ইনভেস্টমেন্টের হ্যাঁ, ইনভেস্টমেন্ট রিবেটেড বিষয়টা তো পাবেন, বললাম তো। ইনভেস্টমেন্ট পাবেন না কেন? এটা লিস্টেড কোম্পানির শেয়ার না। আমি তো রবির গল্প করতেছি, তাই না? তো রবি যখন, রবি তো লিস্টেড কোম্পানি, রবি মানে লিস্টেড হয়ে গেছে, তা আমি যদি 30শে জুনের মধ্যে রবি লিস্ট হয় এবং সেখানে যদি আমি এই শেয়ারে বিনিয়োগ করি, আমি অবশ্যই বেনিফিট পাবো। একদিকে আমি ইনভেস্টমেন্ট রিবেটের বেনিফিট পাবো, এই দিকে আবার একটা সর্বনাশ করে ফেলছে এবছরের বাংলা আইনে, যে শেয়ার বেসড পেমেন্ট। আমার কোম্পানি যদি আমাকে বেতনের সাথে আমাকে এরকম কিছু শেয়ার অফার করে কম দামে, তাহলে সেটা বাজার মূল্য থেকে যতটুকু কম ততটুকুর উপরে আমাকে কিন্তু এবছরে স্যালারি ট্যাক্স দিতে হবে, সোজা কথা। ক্লিয়ার? আচ্ছা স্যার ফেয়ার ভ্যালু এর এক্সারসাইজ ডেটে এক্সারসাইজ ওই যে যখন শেয়ারটা মানে বেচা বিক্রি শুরু হয় আর কি, বাজারে বেচা বিক্রি শুরু না হইলে তো আমি বুঝবো কেন এই শেয়ারের কি দাম? আমি নাহলে 10 টাকার শেয়ার 10 টাকায় পাইছি, খুব তো আশায় বুক বেঁধে বসে আছি যে এই শেয়ার অনেক দামি শেয়ার হবে, রবি শেয়ার, গ্রামীণ ফোনের শেয়ার, বোঝেনি তো, তাই না? জি স্যার। হ্যাঁ, ওইটাই আর কি। স্যার আমি 10 টাকা কিনবো, 9 টাকা হয় প্রাইসটা কম। 9 টাকা কবে হবে? হতেও পারে, অবাক করার কিছু নাই। স্যার ক্যাপিটাল লস, ক্যাপিটাল লস মানে আচ্ছা স্যার, মানে স্যার এটা কি ইনভেস্টমেন্ট কি স্যার 30 টাকা পাবো স্যার? কি হয়েছে? স্যার আমরা কি স্যার ইনভেস্টমেন্ট নিব, তাহলে কি স্যার 30 টাকার উপর পাবো? না, ইনভেস্টমেন্ট রেয়ার পাবো 10 টাকার উপরে। আমি তো 10 টাকার দামে শেয়ার কিনছি। বিনিয়োগ রেয়াত না, আমি বিনিয়োগ করছি কয় টাকা? 10 টাকা। তা আমি রেয়াত পাবো 43 টাকার উপরে, আপনার কি মনে হয়? বাজার দামের উপরে রেয়াত হয় না, রেয়াত হয় ক্রয় মূল্যের উপরে। আচ্ছা সে যাই হোক, এখন দেখেন এগুলো সবগুলোই স্যার প্রাইভেট এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, প্রাইভেট না, প্রাইভেট কোনটার কথা বলতেছে?
না কোনটা? স্যার, এই যে স্যার যে শুনিয়েছে স্যার, সরকারি চাকরি মানে ওদের উপরে ট্যাক্স হয় না। হ্যাঁ, ওইটাই এখন পড়াবো। এটা এখনকার স্লাইডের 4 নম্বর। এটা পড়াইতে পারিনি এখনো, কেবল এই স্লাইডটা টানাইছি, বুঝতে পারছেন? বাট ওই যে বিনিয়োগ রেয়াত কিন্তু সবাই পাবে, সরকারি বেসরকারি সবাই। আচ্ছা, যাই হোক, সরকারি চাকরিতে ওরকম শেয়ার বেসড পেমেন্ট বলে কিছু নাই। আচ্ছা, শেয়ার বেসড পেমেন্ট শেষ, এখন আসেন আসল কথা। সেটা হলো এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট। এই স্লাইডটা ইম্পর্টেন্ট। তো আমরা কিন্তু ওই মানে একটা মাঝখানে ব্রেক দেব, সেটা আনুমানিক 8:30টার দিকে টিকে এরকম হবে। আচ্ছা, তো এছাড়া যদি কোনো ব্রেক দরকার হয়, নামাজের ব্রেক, আমাকে বলবেন, নাহলে আমি বুঝবো না। আচ্ছা, যাই হোক, শোনেন, এখন একটা কথা, সেটা হলো যে প্রাইভেট চাকরি যারা করবে তাদের জন্য 1, 2, 3 অ্যাপ্লিকেবল, আর সরকারি চাকরিজীবীদের জন্য 4 নাম্বারটা অ্যাপ্লিকেবল। তাহলে আসেন আমরা 1, 2, 3 শুরু করি। প্রথম কথা হলো যে একজন চাকরিজীবী যা যা বেতন পায়, সবই তো যোগ হবে, সব যোগ হয়ে গ্রস স্যালারি হবে। কিন্তু এই 5টা সার্জারি বাবদ যদি কোনো টাকা পয়সা পায়, তাহলে এইটা তার স্যালারির মধ্যে যোগ হবে না। কি কি? হার্ট, লিভার, কিডনি, চোখ, ক্যান্সার। কোনো এমপ্লয়ি যদি কোনো কোম্পানি থেকে এই 5টা অপারেশনের জন্য মানে কোনো টাকা পয়সা পায়, তাহলে সেইটা তার বেতনের অন্তর্ভুক্ত হবে না। তবে কোনো শেয়ার হোল্ডার ডাইরেক্টর যদি পায়, এটা কিন্তু অন্তর্ভুক্ত হবে। এই কারণ শেয়ার হোল্ডার ডাইরেক্টর তো এমপ্লয়ি হিসেবে গণ্য হয়, এই কারণে আর কি। আর সেকেন্ড কথা যেটা, টিএডিএ। টিএডিএ এটা তো বোঝেনি, যদি আপনারা তো ম্যাক্সিমাম চাকরি করেন, তো টিএডিএ যদি অফিস থেকে ড্র করেন, যে একটা চিটাঙে একটা অ্যাসাইনমেন্টে গেলেন অফিস থেকে, তো সে টিএডিএ ড্র করলেন 20,000 টাকা, কিন্তু ভার্চুয়ালি আপনার খরচ হয়েছে 12,000 টাকা। তো এইখানে বলছে যে টিএডিএ যেটা পাবেন, সেটা এই আগের আইনেও যা ছিল এখনকার আইনেও তাই, যে টিএডিএ যেটা পাবেন সেটা যদি প্রকৃত ব্যয় না হয়, এখান থেকে যদি কিছু বাঁচে, তাহলে সেইটা ট্যাক্স দেবে। আর এটা তো আপনি নিজেও বোঝেন যে এখান থেকে বাঁচে, এটা কেউই দেখায় না, কারণ যেটা ড্র করে সেটা তো খরচ হয়েছে, এটা ধরেই সে ড্র করে। এই আর কি। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার দিয়ে অঙ্ক করতে হবে আমার, সেটা হলো যে একজন চাকরিজীবী সে করে যা বেতন পায়, টোটাল গ্রস স্যালারি, তো ওই গ্রস স্যালারির 1/3 অথবা 4.5 লাখ, এই দুটার মধ্যে যেটা কম ওইটা পাবেন, কত পর্যন্ত স্যার, এক পাবেন। নম্বরে একটা কোশ্চেন স্যার, তো ওইখানে যে হ্যাঁ, বলেন। যে ইনকাম এগেনস্ট যে সার্জারি অফার, এটা কি স্যার যে ডাইরেক্ট ইনভলভ, নাকি স্যার ওই সার্জারির সাথে ইনভলভ যারা এমপ্লয়ি আছে ওদের ক্ষেত্রে? বুঝি নাই কি। যে স্যার যেমন ওইখানে সার্জারির ক্ষেত্রে একজন ডক্টর মূলত ডাইরেক্টলি সার্জারি করে, ওইখানে আশপাশে অ্যাসিস্ট্যান্ট বা অ্যাডমিনে কিছু থাকে, ওদের ক্ষেত্রেও কি স্যার এটা হবে? কোশ্চেনটাই আমি বুঝি নাই। এটা বলছি মানে আমি চাকরি করি একটা কোম্পানিতে, তো আমার একটা অপারেশন হবে, তা ওপেন হার্ট সার্জারি, আমি ল্যাব এইডে ভর্তি হয়েছি, বুঝতে পারছেন? তো আমি ল্যাব এইডে ভর্তি হয়েছি, আমার অপারেশন হয়েছে, আমার অপারেশনে 12 লাখ টাকা মানে টোটাল বিল আসছে। এই 12 লাখ টাকায় আমার কোম্পানি বহন করছে। এখন এইটা কি আমার স্যালারির সঙ্গে যোগ হবে? উত্তর হলো না। এইটা পড়াচ্ছি আচ্ছা আমি, কিন্তু আপনি কি বলতেছেন এটা মাথা মুন্ডু আমি কিছু বুঝিনি। এখানে আচ্ছা স্যার, ডাক্তার এটা কবিরাজ আসলো কোত্থেকে, তাই না? আচ্ছা স্যার, আমি মিসআন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, ঠিক আছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এক হ্যালো এক করে বলেন। স্যার, এর আগে আইনে যেটা আমরা দেখেছিলাম যে হাউস রেন্টের উপরে একটা ক্যালকুলেশন ছিল, ওগুলা নাই, ওগুলা নাই, ওগুলা বাদ, ওগুলা তো এখন বাদ। হ্যাঁ জি স্যার। সব বাদ, স্যার শুধু আমরা 4.5 লাখ অথবা 1/3 যেটা লোয়ার হবে শুধু সেটাই ক্যালকুলেশন করবো। রাইট। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা ছোট্ট কোশ্চেন ছিল, যে আপনি ট্রাভেল অ্যালাউন্সের কথা বললেন। ধরে নিন সাপোজ আমি একটা কোম্পানিতে ফুল টাইম জব করতেছি আর একটা কোম্পানিতে পার্ট টাইম জব করতেছি, ওইখান থেকে ধরে নেন লামসাম কিছু আমি টাকা পাই, তাহলে কি স্যার টোটাল স্যালারিতে আমি যখন আমার রিটার্ন ফিল আপ করবো, তখন কি ওই টাকাটা কি আমি ট্রাভেল অ্যালাউন্স হিসেবে কোনোভাবে দেখাইতে পারি? নেভার, নয় কারে না, চালাকি করিবেন না। প্রফিট এডিশন টু স্যালারি স্যার। কতভাবে মানে বুদ্ধি চায়, বাঁচতে চায় মানুষ।
স্যার এক হ্যাঁ নম্বর পয়েন্ট থেকে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার কোম্পানির ওয়েলফেয়ার ফান্ড থেকে যদি কোনো এমপ্লয়ির আচ্ছা এমপ্লয়ির ছেলে যদি এই মানে 5টা সার্জারির যে কোনো একটা হয়, তখন ওয়েলফেয়ার ফান্ড থেকে যদি এমপ্লয়িকে টাকা দেওয়া হয়, তখন ওটা আমরা কিভাবে ইয়ে করবো? এটা কি নর্মালি এখন যে রুলসটা বলবেন এটার উপর যাবে, নাকি অন্য কোনো কিছু অ্যাপ্লাই হবে এটার সাথে? না, কোনো এমপ্লয়ির সেলের জন্য যদি কোনো টাকা পায় এই সার্জারির জন্য হয়, এটা তো এখানে বলেনি। এটা তো জি কোনো স্যার। এমপ্লয়ি নিজের যদি হয় সেটা হবে এর প্রথম কথা। আর এটাতেই তো আপনার উত্তর হয়ে গেল। জি স্যার। স্যার Thank you. স্যার 2 নম্বরে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে কনভেন্স অ্যালাউন্সটা যেটা বলছে স্যার, এটা যদি সে একটা ভিজিটে যায় কনভেন্স অ্যালাউন্সের সাথে, যদি স্যার তার কোনো এন্টারটেইনমেন্টে যদি কোনো খরচ হয়, সেটাও কি স্যার কনভেন্সের মধ্যে ট্রিট হবে? শুনেন, এটা কথা কি, আপনি চাকরি করলে বুঝবেন যে আপনি একটা অ্যাসাইনমেন্টে গেলেন, অফিস থেকে একটা অ্যাসাইনমেন্টে গেলেন, চিটাং গেলেন, বললাম তো আপনার, তো এসে আপনি বিল করলেন, আপনি প্লেন ফেয়ার, খাওয়া, ফুডিং, মানে সবই এইগুলো করলেন। সবই ইনক্লুড। হ্যাঁ, তো এগুলো করলে এটাকে না, এটা সবাই এক কথায় বলে এটাকে টিএ দিয়ে। টিএ মানে ট্রাভেলিং অ্যালাউন্স, ডিএ মানে ডেইলি অ্যালাউন্স। আপনার থাকা, খাওয়া এগুলো তো খরচ লাগবে, যাতায়াত এগুলো খরচ লাগবে না? আপনি একটা পার্টিকুলার জব উঠাইতে গেছেন কোম্পানির একটা কাজে, তো সেটা করে এসে আপনি টিএ বিল করবেন, টিএ বিলটা আপনি তুলবেন। এটা সবাই জানে এটা ট্যাক্স ফ্রি, আসলেই ট্যাক্স ফ্রি। কিন্তু ঠিক আছে। কথা এখানে একটু প্যাচ বাঁধাই দিচ্ছে, আগের আইনেও প্যাচ ছিল, এই আইনেও প্যাচ। সেটা হলো, যদি আপনি সাচ্চা বান্দা হন, আপনি যদি সত্যি কথা বলেন ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপ করার সময়, তাইলে আপনার যদি এখান থেকে কিছু টাকা বাঁচে ওইটার উপরে ট্যাক্স দিতে হবে। এইগুলো সোজা কথা। থ্যাংকস। বাট আলটিমেটলি আমি মনে করি এটাকে আসলে টিএ দিয়ে এটাকে মানে পুরোপুরি ট্যাক্স ফ্রি করা উচিত ছিল। কারণ ইনকাম ট্যাক্স তো এখান থেকে একটা পয়সাও পায় না। এরকম কোনো মানুষ নাই সে বলবে যে হ্যাঁ আমি পাইছি 20,000, আমার খরচ হয়েছে 8,000, এই লন 12,000 টাকার উপরে ট্যাক্স, এইরকম মানুষ মানে নাই। আর থাকবে কি করে? যদি ওরকম সাচ্চা বান্দা থাকে, এরকম অনেস্ট থাকে, তাহলে তো সে 8,000 টাকার বিলই করবে, সে 20,000 টাকার বিল করবে না, কি তাই না? জি স্যার। এই আর কি। তাহলে 1, 2, 3, 8 তো কোনো কোশ্চেন নাই। না স্যার, বুঝতে পারছি। আচ্ছা স্যার, কি আছে? কোম্পানির থ্রুতে কি অ্যালাউয়েবল এক্সপেন্স? কোনটা আর কোনটা? ওই যে 1 নাম্বার পয়েন্ট, কোম্পানি যদি হয় তাহলে কোম্পানির ক্ষেত্রে তো অ্যালাউয়েবল এক্সপেন্স। অফকোর্স কোম্পানির তো এটা স্যালারির হেডে আচ্ছা, যাবে, আর স্যালারি হ্যাঁ জি বুঝতে পারছি স্যার। আর এখন কথা হচ্ছে, যেহেতু আমার ব্যাংক স্টেটমেন্টে দেখাবে 10 এর ডবল বিতে দেখাইতে হবে। ব্যাংক স্টেটমেন্টে আসলে আপনি স্যালারি হেডে তো আপনার ডবল বির কথা বলছি, অ্যাড করতে হবে তো স্যার। আপনার এটা মানে আসবে না কোথাও। ও না, এখানে কথা আছে, যদি আপনি করমুক্ত আয় হিসেবে দেখান তার মানে ক্যাশ ইনফ্লোতে আসবে, আর ক্যাশ আউটফ্লোতে দেখাতে হবে ডাবল বিতে। ঠিকই বলছি, আমি এটাই ঠিক আছে। ওকে স্যার, ওভার, থ্যাংক ইউ। নাহলে তো আপনার ক্যাশ ফ্লো মিলবে না, বুঝতে পারছেন? কোশ্চেনটা শেষ জন্য ছিল স্যার, কোশ্চেনটা শেষ হ্যাঁ, জন্য ছিল। কারণ আপনার তো, আপনি যখন রিটার্ন ফিল আপ করবেন আপনার তো ট্যাক্সেবল স্যালারি দেখাবেন, আর নিচে আছে মানে ট্যাক্স এক্সেমটেড স্যালারি। তো এইটা তো ট্যাক্স এক্সেমটেড স্যালারি, কারণ দুইটা যোগ হবে, দুইটা তো মানে ক্যাশ ফ্লোতে তো দুইটা আসবে। আপনার ব্যাংকে তো ঢুকছে টাকা, আবার ব্যাংক থেকে বেরিয়েও গেছে, বুঝতে পারছেন? ঠিকই আছে। আচ্ছা, এটা গেল আপনার বেসরকারি প্রথম 1, 2, 3, এবং এই 3 নাম্বার দিয়ে তো অঙ্ক করানো সম্ভব, 3 নাম্বারটা দিয়ে। তো সেটা দেখি যদি একটা সিম্পল অঙ্ক করানো যায়, সেটা দেখা যায়। 4 নাম্বার, সরকারি চাকরিজীবীদের জন্য সব মাপ, দুইটা বাদে, তাদের মূল বেতন আর হলো বোনাস, এই দুইটা বাদে বাকি সব করমুক্ত। একজন সরকারি চাকরিজীবী তিনি তার অফিস থেকে কি কি পান, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, এই যে নববর্ষ গেল কালকে, এটারও তো ভাতা আছে, এই ভাতাও করমুক্ত। ইভেন একজন সরকারি চাকরিজীবী যখন রিটায়ারমেন্টে যাবে তখন এককালীন যে টাকা টোকা পায় সব, মানে সব কিছু করমুক্ত, দুইটা বাদ, সেটা হলো 12 মাসের মূল বেতন আর 2 মাসের 2টা বোনাস। ঠিক আছে? স্যার বৈশাখী ভাতা যেটা, সেটা কি ফেস্টিভ্যাল অ্যালাউন্স না? না না না, বৈশাখী ভাতা মানে ওটা একটা বলি আপনাকে তাইলে ভিতরের গোপন কথা।
সেটা হলো বৈশাখী ভাতা যখন প্রথম চালু হয় নববর্ষ ভাতা বলে, ওইটাকে নববর্ষ উৎসব ভাতা নামকরণ করা হয়নি। হ্যাঁ, করা হয়নি। তো স্বাভাবিকভাবেই এটা ফাঁকে পড়ে গেছে যে এটা মানে ওই ফেস্টিভ্যাল অ্যালাউন্স না। ফেস্টিভ্যাল অ্যালাউন্স দুইটা ঈদে দুইটা বা পূজার সময় দুইটা। এই। খুব বেশি কথা বলতে পারতেছি না, সমস্যা আছে। যা বোঝার বুঝে নিয়েন। স্যার প্রাইভেট আর পাবলিক এটা ডিসক্রিমিনেশনের এগেইনস্টে কি স্যার হবে না হবে না? এইটা তো আপনার ওয়ার্ল্ড ব্যাংক IMF সবসময় বলে আসতেছে, সব সময় বলে আসতেছে যে এই সরকারি বেসরকারি চাকরিজীবীদের এই বৈষম্য মানে থাকা উচিত না। সরকারি চাকরিজীবীরা এখন ভালো টাকা বেতন পায়। তো এখন যার কারণে আপনি দেখবেন এক সময় BCS এর প্রতি মানুষের অতটা আগ্রহ ছিল না, এখন BCS এর প্রতি আগ্রহ বেশি। একদিকে তো যেমন ক্ষমতা, তারপরে স্বাভাবিক সিভিল সার্ভিস, এটা তো বোঝেনি। আর 2 নম্বর কথা হচ্ছে যে বেতন ভালো। কিন্তু এখন কিন্তু তারা মানে ট্যাক্স দিতে পারে। এক সময় বেতনটা এত কম ছিল যে ট্যাক্স দিতে গায়ে বাধে। তখন সরকার এটা নিয়ে তো বহু কিছু হয়েছে, বহু কিছু আমরা জীবনে দেখছি। প্রথম ছিল ট্যাক্স ডিম টু হ্যাভ বিন পেইড বাই দি গভর্নমেন্ট, এটা ছিল প্রথম। বাংলা হচ্ছে এই সরকার মানে চাকরিজীবীর পক্ষে, সরকারি কর্মকর্তার পক্ষে সরকার মানে কর দিয়ে দিছে বলিয়া গণ্য হইবে। মানে সরকার পাইয়ে গেছে, না দেওয়া সত্ত্বেও সরকার পাইয়ে গেছে, ভালো কথা। এটা গেল প্রথম। তার মানে সোজা কথা, সরকারি চাকরিজীবীদের ট্যাক্স দিতে হবে না। এরপরে আসলো যে না, ট্যাক্স দিতে হবে তাদের, কিন্তু সেই ট্যাক্সটা আবার কত টাকা ট্যাক্স দিল সেই চালানের কপি সহ টিএ বিলের মতো একটা বিল আছে, ফর্ম, ওই ফর্ম ফিল আপ করে আপনার এজি অফিস থেকে ট্যাক্সের টাকাটা তুলে নিতে পারে। বলতে পারেন যে এটা আবার কেমন কথা, একবার দিবে আবার নিবে। হ্যাঁ, এরকমই ছিল, এরকমই আমরা করতাম। তো এতে করে একটা সুবিধা হতো, মানে আপনি চালাকিটা বুঝতে পারবেন আমি বললে পরে। সেটা হলো সরকারের কোষাগারে আপনার বেতন মানে ইনকাম ট্যাক্স বাবদ কত রেভিনিউ আদায় হলো সেইটা একটু ইনফ্লেটেড, কারণ ওই ফিগারটাই শো করা হতো। পরে যে আবার এখান থেকে কি গেল ওইটা শো করা হতো। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার, ডিম এক্সপোর্টের মতো। হ্যাঁ, তো এইটা গেল 2 নাম্বার। 3 নাম্বারে বলছে যে এখন ওই শুধু মূল বেতন এবং বোনাসের উপরে দিতে হবে, বাকি সবগুলো কর্ম। তবে আমি মনে করি একসময় দিন আসবে, কারণ এখন IMF এর যে প্রেশার, সাউন্ড বন্ধ করেন, IMF এর যে প্রেশার, তাতে করে কিন্তু আপনার মানে এটা এক হতে বাধ্য। মানে সরকারি বেসরকারি এরকম দুই রকমের আইন এরকম মানে ডে বাই ডে এটা থাকবে না। তো থাকবে না বলি সত্য, কিন্তু আইন তো মানে সরকারি চাকরিজীবীরা তারাই আইন করে, সুতরাং মানে একটু তো থাকেই, বোঝেনি। এখন কয়েকদিন আগে IMF এর যে প্রেশার দেখলাম, IMF এর যে প্রেসক্রিপশন, আপনারা পেপারে দেখছেন কিনা, এই কয়েকদিন আগে ধরেন মাস দিন 15 আগে IMF এর 3 জন প্রতিনিধি আসছিলেন, তারা NBR এ মিটিং করছেন, সব পেপারে আসছে, গোপন কিছু নাই। তাদের 3 নাম্বার নিয়ে প্রেসক্রিপশন আছে, সেটা কি জানেন? বলছে এরকম 4.5 লাখ টাকা 1/3 গ্রস স্যালারি এইটাকে তুলে দেওয়া হোক। এই বছরের বাজেটে তাদের প্রস্তাব হচ্ছে এটাকে তুলে দেওয়া হোক। এই ধরনের অব্যাহতি দেওয়ার কোনো দরকার নেই, পুরা বেতনের উপরে ট্যাক্স। শুনছেন কিছু? স্যার তাহলে স্যার আরো অবস্থা কাহিল। তাহলে বুঝে দেখেন অবস্থা। তো যাই হোক, তো এই স্লাইড আর কোনো কোশ্চেন নাই তো? 4 নাম্বার নিয়ে স্যার একটু প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। স্যার ওই বৈশাখী ভাতা, তাহলে স্যার এটা কি রিটার্ন করার সময় ফেস্টিভ্যাল বোনাস হিসেবে দেখাবো না? না, এটা বললাম কি তাহলে আপনাকে এতক্ষণ? স্যার ওই যে আপনি বললেন যে স্যার সব কথা বলা যাবে না, পরে শুনুন। পরে শোনেন না তো, সোজা কথা সোজাভাবে মানে বোঝার চেষ্টা করেন। একটা কথা মনে রাখেন, সরকারি চাকরিজীবী সব মাপ বাদে। কোন দুইটা ঈদের 2টা বোনাস আর 12 মাসের বেতন, কথা শেষ। বা পূজার 2টা বোনাস আর হলো 12 মাসের বেতন, কথা শেষ। আর কথা বাড়ায় লাভ নাই। আপনি আমারে কিভাবে কথা বাড়াবেন যে স্যার বৈশাখী ভাতা যোগ হবে না, না স্যার অমুকটা যোগ হবে না, না তমুকটা যোগ হবে না, না কিচ্ছু
যোগ হবে না, এই দুইটা বাদে। কথা ভারী পরিষ্কার। স্যার সরকারি চাকরিজীবীর ঠিক বেসিক আছে স্যালারি বা ফেস্টিভ্যাল বোনাসের উপরে কি স্যার 1/3 এর এই লটা অ্যাপ্লিকেবল হবে? নট নো। স্যার, অনেকে একটু kindly বলা যায় 225 নম্বর অ্যাসাউন্টটা দেখার জন্য। ওই অ্যাসাউন্টটা দেখলে অনেক ক্লিয়ার হয়ে যাবে 225 যায় নম্বর না তো, অ্যাসাউন্ট। আমি কি করব? সব কোশ্চেন আমার উপরে ঝাঁপায়, বুঝছেন? পরিপত্রের মধ্যে অ্যাসাউন্ট আছে বা আছে তো, ইয়ে সবই আছে, সবই আছে। আমার কাজ কি? আমার কাজ হলো আপনাকে ধরায় দেওয়া। তা আপনাকে ধরায় দেওয়ার জন্য তো আমি রেফারেন্স সবই বলে দিচ্ছি এখানে। যেটা বলতেছি সেটা কোথায় আছে, সেটা এখানে আছে, বুঝতে পারছেন? এই স্যার আর কি। একটা কোম্পানি তার এমপ্লয়ারকে 10 লক্ষ টাকার বেশি পার কেজি দিলে তখন সেটা ইনঅ্যাডমিসিবল, বাড়তি টাকাটা ইনঅ্যাডমিসিবল হয়। তো এখানে যদি কোম্পানির সার্জারির জন্য দিয়ে থাকে ওইটা যদি জি জি কোম্পানির হাতে ইনঅ্যাডমিসিবল, এমপ্লয়ির কোনো ক্ষতি হবে না। জি জি স্যার, তাহলে এখানে ওই সার্জারির জন্য যদি টাকা দেয় ওইটা যদি 10 লক্ষ টাকা ক্রস করে তখন ওইটা কি ইনঅ্যাডমিসিবল হিসেবে আসবে কি? অফকোর্স কোম্পানির ক্ষতি হবে। কোম্পানি যে এই যে হার্টের ওপেন হার্ট সার্জারির জন্য 12 লাখ টাকা দিল একজন এমপ্লয়িকে, ওটা তো তার ওইখানে হিট করবে, ওই যে তার এক্সেস পার ভিজিট হিট করবে। এটা ভালো কোশ্চেন করছে। আচ্ছা, তাহলে আমরা আগাই নাকি? স্যার একটু ছিল, সেটা হচ্ছে যে ওই পয়লা বৈশাখে যে ভাতাটা, এটা প্রাইভেট চাকরিজীবী যারা আছে তাদের ক্ষেত্রে এটা কি অ্যালাউন্স নামে দেখাবো? আপনি যে অ্যালাউন্স নামে পাবেন সেই অ্যালাউন্স নামে দেখাবেন, ওই সব যোগ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার এই বৈশাখী ভাতা একটা প্রাইভেট চাকরিজীবী, সোজা কথা ভালোভাবে শুনে নেন, একজন প্রাইভেট চাকরিজীবী সে যদি বৈশাখী ভাতা পায় তার ক্ষেত্রে সেটা ট্যাক্সেবল। একজন সরকারি চাকরিজীবী যদি বৈশাখী ভাতা পায় তার ক্ষেত্রে এটা নন ট্যাক্সেবল। কথা ভারী পরিষ্কার। ঠিক আছে না? ওকে স্যার, ক্লিয়ার। এত সুবিধা পাওয়ার পরেও তো তার সরকারি আলাদা মানে তো ওদের এটা কমে। জিজ্ঞাসা করবো ডিরেক্টর। জি স্যার, আর একটা জিনিস সেটা হচ্ছে যে পারকিউজিট আপ 10 লাখ যেটা, সেটা কি এমপ্লয়ি এবং হচ্ছে ওই কোম্পানির ডাইরেক্টর যারা আছে ওনাদের জন্য কি সেম প্রযোজ্য স্যার? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কারণ যারা কোম্পানির শেয়ার হোল্ডার ডাইরেক্টর তারাও তো এমপ্লয়ি হিসেবে, তারা যদি কোম্পানি থেকে রেমুনারেশন নেয়, দ্যাট রেমুনারেশন উইল বি ট্রিটেড অ্যাজ স্যালারি। ওকে স্যার, স্যালারি হেডেই ট্যাক্স দেবে। আচ্ছা, এখন আসেন রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। মানে কোনো এমপ্লয়ি যদি এমপ্লয়ার থেকে কোম্পানি থেকে ফ্রি অ্যাকোমোডেশন পায়। সরকারি আর স্বায়ত্তশাসিত, এক্সকিউজ মি স্যার, হ্যাঁ বলেন। স্যার সরকারি আর স্বায়ত্তশাসিত এই দুইটার মধ্যে একটু মানে কারণ তিতাস গ্যাস তারপরে ওয়াসা এরা তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তো ওনারা দেখি আবার প্রফিট বোনাস তো নেয়। শোনেন, এখন কথা হলো কি, ওই এসআরওটা একটু ভালো করে দেখে নিন। ওইখানে কিন্তু আমি সরকারি বলতেছি বারবার, গভর্নমেন্ট এমপ্লয়ি, কিন্তু ওইখানে বেশ কয়েকটা পে স্কেল দেওয়া আছে। ওই পে স্কেলের মধ্যে যারা পড়বে তারা কিন্তু এই 4 নাম্বারে পড়বে। মানে আমি কিছুটা পরিষ্কার করি, পুরোটা পরিষ্কার হয়তো হবে না। যেমন ওখানে বলা আছে যারা বিডিআর এর স্কেল একটা, তারপরে আর্মিদের একটা স্কেল, তারপরে এরকম ঢাকা ইউনিভার্সিটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক কর্মচারী তারাও এই ফেসিলিটি পাচ্ছে 4 নাম্বার। বাংলাদেশ ব্যাংকে যারা চাকরি করে তারাও 4 নাম্বার। এইরকম যে কারা পড়ে এ নিয়ে কিছু ঝগড়াঝাটিও চলতেছে। যারা জনতা ব্যাংকে চাকরি করে, যারা পিডব্লিউডিতে চাকরি করে, পিটিভিতে, এরকম মানে বিভিন্ন, তারা বলে আমরা কেন পাবো না, আমাদের তো সরকারি স্কেলই, ওই স্কেলেই তো আমরা বেতন পাই। যারা ডেস্কোতে চাকরি করে তারাও ঝগড়া করে, হ্যাঁ আমরা কেন পাবো না, আমরা কেন 4 নম্বরে পড়বো না। সবাই খালি এখন 4 নম্বরে পড়তে চায়, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন যে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। কোনো এমপ্লয়ি যদি কোনো কোম্পানি থেকে মানে পায়, ফ্রি কোয়ার্টার পায় থাকার জন্য, বা ফ্রি অ্যাপার্টমেন্ট থাকার জন্য পায়, তাহলে সেখানে বলছে ওই অ্যাপার্টমেন্টের যে রেন্ট, ওই অ্যাপার্টমেন্টে তাকে থাকতে না দিয়ে যদি কোনো এমপ্লয়িকে থাকতে, বাইরের মানুষকে ভাড়া দেওয়া হতো, তাহলে যে ভাড়া হতো সেটাই
তার নোশনাল ইনকাম হিসাবে, তার ধারণাগত আয় হিসাবে তার স্যালারি ইনকামের অন্তর্ভুক্ত হবে। এখন প্রবলেম কি, এটা নিয়ে কিন্তু বেশ সমালোচনা হচ্ছে এই আইনটা নিয়ে, যে ঠিক আছে আমারে থাকতে দিল, আমি ফ্রি, আমার চাকরিতে মানে আমার কি হলো যে ঠিক আছে আমার 1 লাখ টাকা বেতন আর আমার একটা ফ্রি মানে ফ্রি ফার্নিশড একটা অ্যাকোমোডেশন কোম্পানি থেকে আমাকে দিচ্ছে। এখন এই যে কোম্পানি থেকে আমাকে একটা ফ্রি ফার্নিশড বা অ্যাকোমোডেশন দিল, এটার জন্য আমার স্যালারির সাথে আমি কত যোগ করব, কত যোগ করে এটার উপরে ট্যাক্স দিতে হবে। বলা হচ্ছে যে এইটা আমাকে থাকতে না দিয়ে এটা যদি বাইরের কোনো মানুষকে ভাড়া দিত, কোম্পানি যদি বাইরের কাউকে ভাড়া দিত, যে টাকা ভাড়া হতো, হ্যাঁ, রেন্টাল ভ্যালু মানে যে টাকা এটা ভাড়া হতো সেইটাও যোগ হবে। এখন মানে বিগ কোশ্চেন যে এটা কেমন কথা, এটা বাইরের মানুষকে ভাড়া দিলে কত ভাড়া হতো কে জানে, হু নোজ। তা আমি কিভাবে আমি কত টাকা আমি স্যালারির সাথে এখন যোগ করব। তারপরে এটা নিয়ে মানে বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে। আমি জানি না এবছরের আয়কর আইনটা যে নতুনভাবে আবার মানে এবারে বাজেটে যে চেঞ্জ হবে সেখানে চেঞ্জ আসে কিনা। কথা কেন কথা আপনি শোনেন, একটা চা বাগানের যারা ম্যানেজার বিরাট বাংলোতে থাকে, এখন যদি ওই চা বাগানের ম্যানেজার যখন রিটার্ন ফিল আপ করবে, সে কিভাবে করবে? তার বেতন তো 1 লাখ টাকা করে, 12 লাখ টাকা, আর হলো বিশাল বাংলোতে সে থাকে। এখন এই বিশাল বাংলো তারেন থাকতে না দিয়ে বাইরের লোককে আরে এটা কি বাইরের লোককে ভাড়া দেওয়ার মতো? এটা কে থাকতে যাবে ওইখানে? তাহলে কি কত টাকা যোগ হবে? তাহলে বলতে পারেন যে স্যার তাহলে এটা কি আগে কি ছিল? আগে ছিল রেন্টাল ভ্যালু অর 25% অফ বেসিক স্যালারি হুইচ এভার ইজ লোয়ার। আগে আমরা দেখতাম যে যারা ফ্রি অ্যাকোমোডেশন অ্যাভেল করতো তারা সবাই ওই গড় মানে 25% বেসিকের 25% যোগ করে দিত। এখন বেসিকের 25% এবারে তুলে দিছে বাংলা আইনে, নতুন আইনে তুলে দিয়ে এই ঝামেলাটা হয়ে গেছে। যাই হোক, কথা এখানেই শেষ। এখন আসেন গাড়ি যদি অফিস থেকে আমাকে ফুল টাইম গাড়ি দেয়, তাহলে বলা আছে যে 2500 সিসি পর্যন্ত গাড়ি দিলে আমার কত 1,20,000 টাকা যোগ হবে। 10,000 গুণ 12, 1,20,000 টাকা আমি এই ফুল টাইম গাড়ি ফেসিলিটি যদি আমি অ্যাভেল করি, মানে আমার এই ড্রাইভারের বেতন, তেল খরচ সব কিছু যদি অফিস বহন করে, অফিসেরই গাড়ি ফুল টাইম আমাকে দিয়ে দিচ্ছে, তাহলে এর জন্য আমার কিন্তু বছরে 1,20,000 টাকা আমার স্যালারির সঙ্গে যোগ হবে, গ্রস স্যালারি ক্যালকুলেট করার জন্য। আর যে 2,500 সিসির বেশি দেয় তাহলে 3 লাখ টাকা যোগ হবে। এটা নিয়েও বেশ কিছু সমালোচনা বাজারে আছে। সমালোচনাগুলো কি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আমাকে যে গাড়ি দিছে কোম্পানি, এটা কত সিসি দিচ্ছে এটা তো কোথাও লেখা নেই, আমার জব এগ্রিমেন্টেও লেখা নেই। জব এগ্রিমেন্টে লেখা আছে আমার একটা গাড়ি দিবে, সেখানে তো সিসি লেখা নেই এক। তো মানে তারপরে আমাকে যে স্যালারি সার্টিফিকেট দিবে কোম্পানি থেকে, সেখানেও তো সিসি লেখা থাকে না। তাহলে একজন ডিসিটি বা কিভাবে বুঝবে যে এটা কত সিসির গাড়ি ব্যবহার করে সে? তার মানে এখন থেকে কিন্তু কোম্পানি যদি কাউকে গাড়ি দেয়, তারা কিন্তু স্যালারি সার্টিফিকেটে লিখে দিতে হবে তাকে এত সিসির গাড়ি দেওয়া হয়েছে কোম্পানি হইতে। নাহলে তো আমি 3 লাখ টাকা যোগ করবো না 1,20,000 যোগ করবো কিভাবে? মানে আমি যোগ করবো বা ডিসিটিও বা কিভাবে আমাকে ধরবে? বুঝতে পারছেন? আগের আইনে কিন্তু এই ভেজাল ছিল না, আগের আইনে এরকম সিসি ছিল না। ঠিক আছে, কয়েকজনকে শেয়ার করে একটা গাড়ি দেয়, সেক্ষেত্রে কিভাবে এটা হবে ক্যালকুলেশন? না ওইটা আগের আইনেও যা ছিল এখন ওটা হলো পিক অ্যান্ড ড্রপ। পিক অ্যান্ড ড্রপের জন্য কোনো কিছু যোগ হবে না। মানে একটা এরিয়া থেকে একটা মাইক্রোবাসে অনেককে নিয়ে আসে অফিসে, আবার বিকালে ফেলাই দিয়ে আসে ওইখানে, এটার নাম হলো পিক অ্যান্ড ড্রপ। এটার জন্য নাথিং টু বি অ্যাডেড উইথ স্যালারি ইনকাম, এটার জন্য ভয় নেই। ঠিক আছে, এখন বলেন এই বাড়ি গাড়ি নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা কারোর? নাই। এইটা হলো ট্যাক্স অন ট্যাক্স। এটা 1999 সনের একটা ভালো এসআরও, যে কোনো এমপ্লয়ির ট্যাক্স যদি এগ্রিমেন্টে বলা থাকে যে কোম্পানি বহন করবে, তাহলে কিন্তু ওইটা মানে আর যোগ হবে না। এটা মানে জিনিসটা ভালো, এটা বুঝছেন কিনা? মানে ধরেন কথার কথা, হ্যাঁ আগের আইনেও কিন্তু ছিল।
আগের আইনে মানে এটা তো এসআরও। ধরেন একজন আর স্যালারি কত, স্যালারি ধরেন কথার কথা স্যালারি হচ্ছে 12 লাখ টাকা, তো এইটার ট্যাক্স আসে কত? ধরেন 1,20,000 টাকা ট্যাক্স আসে কথার কথা। তাহলে এই ট্যাক্সটাও কোম্পানি দিয়ে দিল, তাহলে তার রিয়েল স্যালারি কত? 1,20,000 যে ট্যাক্সটা জমা দিয়ে দিল, কে দিল ট্যাক্স? এমপ্লয়ার। তাহলে তার রিয়েল স্যালারি কত হলো? 13,20,000। 13,20,000 যদি হয় তাইলে এইটার উপরে ট্যাক্স আসে কত? 13,20,000 উপরে ধরেন কথার কথা 1,32,000 টাকা ট্যাক্স আসে কথার কথা। তাইলে 1,32,000 টাকা ট্যাক্স আসছে, মানে যখন মানে একজন এমপ্লয়ি রিটার্ন ফিল আপ করতে গেছে, কিন্তু তার অলরেডি কোম্পানি তার পক্ষে 1,20,000 টাকা দিয়ে দিচ্ছে, তার মানে আরও তাকে কত আসে? আরও 12,000 টাকা তাকে দিতে হবে। যদি দিতে হয় তাহলে এইটা কিন্তু হয়ে যাবে ট্যাক্স অন ট্যাক্স, কারণ ওই 1,20,000 টাকা যোগ করার কারণে, এই 1,20,000 টাকা যোগ করার কারণে কিন্তু এই 12,000 টাকা ট্যাক্স আসছে। যোগ না করলে কিন্তু এই 12,000 ট্যাক্স আসতো না। বুঝতে পারছেন? কিন্তু এইটাই কিন্তু মাফ করে দিছে যে মানে ট্যাক্স অন ট্যাক্স হবে না, নো ট্যাক্স অন ট্যাক্স, মানে এই 12,000 টাকা দিতে হবে। যদি মানে স্যালারি ট্যাক্সটা কোম্পানি বহন করে তাহলে কিন্তু আমাকে আর মানে ট্যাক্স দিতে হবে, মানে ওইটা কেন দিল, ওইটা ইনডাইরেক্টলি আমার ইনকাম, এই 1,20,000 তো আমার ইনডাইরেক্ট ইনকাম, কথা তো সত্য, এটা তো পারবেজি। তো এখন কোম্পানি কিন্তু আমার স্যালারি দেখাবে 13,20,000 টাকা। ভালো করে শুনেন, কোম্পানি কিন্তু কোম্পানির খাতায় আমার নামে বেতন দেখাবে 13,20,000 টাকা, কিন্তু আমি আমার স্যালারি আমি রিটার্নে আমি দেখাবো আমার বেতন 1,12,00,000 টাকা। কি বুঝছেন? স্যার কোম্পানি খরচ হিসেবে দেখায় দিবে ট্যাক্সটা। হ্যাঁ, কোম্পানি 12 লাখের সাথে 1,20,000 যোগ করে 13 লাখ, মানে খরচ টোটাল স্যালারি কস্ট দেখাবে। হ্যাঁ হ্যাঁ, কোম্পানি তার পিএল অ্যাকাউন্টে কিন্তু স্যালারি অ্যান্ড অ্যালাউন্স খাতে আমার নামে 13,20,000 টাকাই দেখাবে খরচ, আর কিন্তু আমি ইনকাম দেখাবো কিন্তু 12 লাখ, তাই না? এবং 12 লাখের উপরে যে ট্যাক্স আসে 1,20,000, সেটা যে কোম্পানি যে চালানের মাধ্যমে জমা দিচ্ছে, চালানটা আমি রিটার্নের সাথে এনক্লোজ করে দেবো। এই স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আমি লাস্ট এক্সাম দিলাম, তো ওইখানে এরকম একটা কোশ্চেন ছিল যে এমপ্লয়ি পার মান্থ 5,000 টাকা করে কনভেন্স বাবদ পাচ্ছে, তো সেক্ষেত্রে কত যোগ হবে স্যালারি ইনকামের সাথে? তো 5-12 60,000 টাকা। তো আমার ওইখানে আনসারে ছিল 60,000ও ছিল, নীলও ছিল, আরো বেশ কয়েক 2-3টা ছিল। তো ফাইন্যান্স এক্ট অনুযায়ী তো স্যার 5-12 60,000 টাকায় হওয়ার কথা, ইনক্লুড স্যালারির সাথে ইনকামের সাথে, তাই না স্যার? এখন এখানে হয় কি, মাইন্ডসেটটা কি এক্সামিনারের বা কোশ্চেন সেটারের, সেটা এটা হয়তো কনভেন্স না হয়ে এটা হবে ট্রাভেলিং। হ্যাঁ স্যার, আরেকটা বিষয় ছিল, তো আমি 5-12 60 হিসেবে যে আনসারটা, এটা আমি খুঁজলাম, এটা পেলাম না, বাট আমি উপরে লিখে দেখলাম যে ওইটার স্যালারি ছিল 2020-21-এর ম্যাথটা ছিল, তো আমি এই কারণে কনফিউজড ছিলাম আর কি। তো সেক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালি আমার কি করণীয় ছিল, আমি এখনো বিষয়টা নিয়ে কনফিউজড। শোনেন, আগের আইন দিয়ে যদি আমাকে এখন কোশ্চেন করেন যে একটা লোক 60,000 টাকা কনভেন্স পাইছে, তাহলে এইটা তার স্যালারিতে ট্যাক্সেবল হবে কত? ট্যাক্সেবল হবে 30,000 আগের আইনে। তার মানে যদি আমি সালটা আগের দেখি, সেক্ষেত্রে আমাকে আগের আইন অনুযায়ী সলভ করতে হবে, তাই তো? জি না, আগের আইন ভুলে যেতে হবে এখন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আপনি আমাকে কোশ্চেন করছেন বিধে আমি আগেরটাও জানি এখনটাও জানি, সেই জন্য এত কথা বলছি। বাট আগেরটা মানে যত মাথা থেকে ঝেড়ে ফেলতে পারবেন তত ভালো।
জি স্যার, আমি আনসারটা মানে বর্তমান অনুযায়ী চেষ্টা করছি আর কি, কিন্তু তারপর আমি কনফিউজ ছিলাম যে আসলে আমি আবার একজন ট্যাক্স লয়ারকে জিজ্ঞেস করলাম যে এরকম তো ম্যাথ আসছিল 20-21-এর, সেক্ষেত্রে আমার কি করণীয়। তো উনি আমাকে সোজা সাপটা আনসার দিয়ে দিলেন যে এটা আগের আইন অনুযায়ী করতে হবে। এই কারণে আমার বেশি আসলে কনফিউজটা হয়েছিল স্যার। 20-21 হলে তো 30,000 হবে। 20-21-এ তো আইনই ছিল যে কনভেন্স অ্যালাউন্স বাৎসরিক 30,000 টাকা পর্যন্ত কর্ম। জি স্যার, হ্যাঁ। ইররিলেভেন্ট একটা টপিকস আমাদের, হ্যাঁ কি আমাদের বর্তমান যে টপিকস আমরা পড়াচ্ছি এটার সঙ্গে এটার রেলেভেন্সিটা ওইভাবে নাই। হ্যাঁ, আমাদের মনে হয় সিলেবাসটা একটু ফলো আপ করা উচিত। আচ্ছা, তাইলে এইটা গেল ট্যাক্স অন ট্যাক্স। এখন আসেন বিনিয়োগ রেয়াত, কোথায় কোথায় বিনিয়োগ করলে সে রেয়াত পাবে সেইটা একটু ভালো করে দেখেন। এই বিনিয়োগ রেয়াত মানে 1 নম্বরে বলছে যে এলআইপি। এলআইপি মানে হলো লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, নিজের জন্য হোক। একটু কথা ছিল স্যার। হ্যাঁ কি ছিল স্যার? একটু কথা স্যার, আমাদের একটু নামাজের ব্রেকটা দিলে স্যার ভালো হতো। আচ্ছা এটা ঠিক আছে, তাহলে কি ব্রেকটা এখন দিয়ে দেবো? 15 মিনিটের ব্রেক তাহলে এখন দিয়ে দিই, ঠিক আছে? তাহলে নামাজের এক ব্রেকটা হয়ে যাবে, ঠিক আছে, অলরাইট। আমি ভাবছিলাম 8:30টার দিকে এটা শেষ করে দেবো, তো অসুবিধা নেই। আপনার নামাজের ব্রেক যদি এখন দিলে ভালো হয়, কথা একই, কোনো সমস্যা নেই। তো 8:30টার দিকে দেন স্যার, স্যার। 8:30টার দিকে শেষ করেন একবারে। এসব নামাজ দেরি করে পড়লে সমস্যা নেই স্যার। সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তাইলে দেখেন যে কোথায় কোথায় বিনিয়োগ করলে আপনি রেয়াত পাবেন। 1 নম্বরে হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম, সেটা নিজের নামে হোক, ওয়াইফের নামে হোক বা চিলড্রেনের নামে হোক, আপনার যতগুলো পলিসি সবগুলো প্রিমিয়ামের উপরে আপনি রেয়াত পাবেন। একটাই কন্ডিশন যে সেটা পলিসি ভ্যালু 10%-এর বেশি যেন না হয়, মানে প্রিমিয়ামটা যেন পলিসি ভ্যালু, যেমন কথার কথা পলিসি ভ্যালু হলো ধরেন 5 লাখ, কিন্তু আমি প্রিমিয়াম দিচ্ছি মানে বছরে 60,000 টাকা, তো 5 লাখ টাকা 10%-এ আসে 50,000। সুতরাং আমি 60,000 টাকা প্রিমিয়াম দেওয়া সত্ত্বেও আমি 50,000 টাকার উপরে রেয়াত পাবো, এইটা আর কি। এবং এই যতগুলো দেখতেছেন এখানে এই স্লাইডে, এই একটাই আছে যে আপনার নিজের স্পাউস, ডিপেন্ডেন্ট চিলড্রেন সবার নামে করলে পাবো। আর নিচের একটাও এরকম নাই, নিচের সবগুলো নিজের নামে হতে হবে, মানে করদাতার নিজের নামে হতে হবে বাকিগুলো। 2 নম্বর, সরকারি চাকরিজীবী যারা, তারা জিপিএফে যে টাকা কন্ট্রিবিউট করে সেটার উপরে রেয়াত পায়। 3 নম্বর হলো যারা প্রাইভেট চাকরি করে তাদের বোথ নিজের এবং কোম্পানির যে কন্ট্রিবিউশন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে সেটার উপরে কর রেয়াত পাবে। আর 4 নম্বরে হলো সুপারঅ্যানুয়েশন ফান্ডে যদি কোনো কোম্পানি, কোনো এমপ্লয়ি যদি কোনো বিনিয়োগ করে, কন্ট্রিবিউট করে। তারপরে হলো গ্রুপ ইন্স্যুরেন্স এবং বেনোভোলেন্ট ফান্ডে যদি কোনো এমপ্লয়ি কন্ট্রিবিউট করে। বেনোভোলেন্ট ফান্ডের বাংলা হচ্ছে কল্যাণ তহবিল। আর ডিপিএস 1,20,000 টাকা পর্যন্ত যদি কোনো ব্যাংকে কেউ, ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যদি ডিপিএস করে, ডিপোজিট পেনশন স্কিমে, তাহলে এটার উপরেও রেয়াত পাওয়া যাবে। স্যার আমাকে স্যার একটু ডিপিএস একটু কোশ্চেন স্যার, ডিপিএস নিয়ে করবো এখন না পরে? না এখনই করেন স্যার। ডিপিএস এ হচ্ছে কোনো ব্যাংকে স্যার ডিপিএস এর টাকাটা সাথে সাথে দেখে ট্যাক্স কেটে রাখে, কোনো কোনো ব্যাংকে এই ইয়ার দেখায়। এখন আমরা যদি স্যার না সেটা তো না কোশ্চেনটা হয় নাই আপনার, সেটা তো ইন্টারেস্ট পড়াচ্ছি না আমি ইন্টারেস্ট পড়াচ্ছি না, মানে ডিপিএস এর উপরে যে সুদ, আপনার কোশ্চেনটা আগায় গেছে বেশি, সেটা পড়াচ্ছি না এখন। যে স্যার আমি ডিপিএস করছি, ডিপিএস এর উপরে এখন সুদ হচ্ছে, সেই সুদের উপরে কেউ কাটে না, কাটাকাটি পড়াচ্ছি না, কাটাকাটি আর একদিন। তো আমি ডিপিএস করলে ওইটা 1,20,000-এর উপরে আমি এটা পাবো। আর সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে 5 লাখ টাকা পর্যন্ত যদি আমি সঞ্চয়পত্রে বিনিয়োগ করি বা গভর্নমেন্ট বন্ড বা সিকিউরিটি বিনিয়োগ করি, তাহলে ওটার উপরেও আমি রেয়াত পাবো। আর আইসিবি ইউনিট সার্টিফিকেটে যদি বা মিউচুয়াল ফান্ড সার্টিফিকেটে যদি 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করি কোনো বছরে, তাহলে ওটার উপরেও রেয়াত পাবো ডিউরিং দি ইয়ারে। আর সর্বশেষ হলো শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে যদি আমি প্রাইমারি বা সেকেন্ডারি যেটাই হোক বিনিয়োগ করলে ওটার উপরেও আমি রেয়াত পাবো। এই স্লাইড পড়ানো শেষ। কি পড়ালাম? যে কোথায় কোথায় বিনিয়োগ করলে বিনিয়োগ রেয়াত পাওয়া যাবে। পরের স্লাইডে দেখাবো যে তাহলে কত টাকা রেয়াত পাবো, সেই ফর্মুলাটা কি। স্যার এখানে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, যত কোশ্চেন বলেন, একজন করে কোশ্চেন করতে পারেন এখন। স্যার গভর্নমেন্টের যে টি বিল গুলো আছে 91 দিনের বা হচ্ছে যে এই যে একটা 120 দিনের, এই টি বিল গুলোতে যদি স্যার ইনভেস্টমেন্ট করা যায় তাহলে কি স্যার রিবেট পাওয়া যাবে? অফকোর্স, ওই যে লেখা আছে 2 নম্বর নিচের দিকে 1-2, ওই যে গভর্নমেন্ট বন্ড সিকিউরিটি, ওটা পাওয়া যাবে। আচ্ছা।
কিন্তু শোনেন, আপনি পাইলেন কিন্তু আপনি বিনিয়োগ করলেন কিন্তু 30শে জুনের মধ্যে ভাঙায় ফেললেন, তাহলে তো লাভ হলো না। আপনার 30শে জুন তারিখে তো আপনার হাতে এইটা থাকতে হবে। না স্যার, ওগুলো তো ম্যাচুরিটি থাকে ধরেন 91 ডেজ, হ্যাঁ এরকমই একটা থাকে, বা আমি 120 বুঝলাম ডেজ। 91 ডেজ একই ফিনান্সিয়াল ইয়ারে শেষ হয়ে গেল, তো লাভ হলো কি? ওটা আমি দেখাবো না যে আমি ইনভেস্টমেন্ট করেছিলাম, তারপর সেটা সেটা সেই ডকুমেন্ট দেখাতে আমি রিবেট নিতেই পারি। না না, আপনার তো সবকিছু 30শে জুন, 30 জুন সবকিছু। পর্যন্ত আমার ইনভেস্টমেন্টটা থাকতে হবে, তার আগে ম্যাচিউর হলে সেটা থেকে আমি অ্যাডভান্টেজ মানে ইনভেস্টমেন্ট রিবেটটা নিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, সবাই ওইটাকেই বেস করে করে, 30th জুনকে বেস করে করে। ওকে স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার, কন্ট্রিবিউশন টু ডিপিএস আপ টু 1,20,000 পার ইয়ার। স্যার এখানে কি প্রতি বছরই যদি আমি ডিপিএস এ মানে 1,20,000 টাকা করে ডিপিএস করি, তাহলে প্রতি বছরই কি আমি 1,20,000 টাকা করে মানে ইয়ে পাবো? ইয়েস, YES। কোশ্চেন অনেক বড়, উত্তর হচ্ছে YES। স্যার আরেকটা কোশ্চেন ছিল, এটা হলো স্যার আপনি বলছেন যে আমি যদি কোনো পুরা পিরিয়ড যদি ইউজ না করি, যেমন শেয়ার বাজারে যদি আমি বিনিয়োগ করি 30শে হ্যাঁ জুন আগে যদি আমি ম্যাচিউর না থাকে, আমার ওই পিরিয়ডে তো আমার ইনভেস্টমেন্টটা ছিল, আমি 20শে জুন আমার ইনভেস্টমেন্ট মনে করেন 1,00,000 টাকার ছিল, আমি 30শে জুন এসে ছিল না, সেক্ষেত্রে কি আমি বিনিয়োগ রিবেটটা পাবো না? নয়াকারে না। এর পাল্টা কোশ্চেন করি, যদি চালাক হন আমি যেটা করি সেইটা করেন। আমি 29শে জুন শেয়ার কিনি, জি স্যার। শেয়ার কিনে আমি 3 দিন পরে এটা মানে হয় ম্যাচিওর হয়, 3 দিন পরে জুলাই মাসের 3 তারিখে বিক্রি করে দিই। থাক, তাহলে আমি একটা ইনভেস্টমেন্ট রেয়াত নিয়ে নিই। আপনার আমার মতো হন। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এটার নাম কি জানেন? এটার নাম হলো ট্যাক্স প্ল্যানিং, এটার নাম হলো শর্ট রেঞ্জ ট্যাক্স প্ল্যানিং। এটাও পড়াবো। ট্যাক্স প্ল্যানিং এর উপর একটা প্রেজেন্টেশন আছে, বুঝছেন? এমন ভাবে ট্যাক্স প্ল্যানিং করব, ট্যাক্স প্ল্যানিং করব ফ্যামিলি প্ল্যানিং এর মতো, যাতে ট্যাক্স কম। আমার একটা কোশ্চেন আছে স্যার। বলেন। সঞ্চয়পত্র টেনিউর যদি 5 ইয়ার্স হয়, তাহলে স্যার ধরেন আমি এই বছরে রিবেট পাইলাম, ওইটা তাহলে কি স্যার ওই 5 বছরে কি এটা কি আমি ওই 5 লাখ টাকার উপরে কি রিবেট পেতে থাকবো, নাকি নতুন করে প্রতি বছর? নয়াকারে না, শুধু ফার্স্ট ইয়ারে পাবেন। এটা বোঝেন না কেন? যে বছরে বিনিয়োগ করছেন সেই বছরে বিনিয়োগ রেয়াত পাবেন, এটা বোঝেন না কেন? আপনি আমার কি কোশ্চেন করছেন এই লেভেলে যে স্যার আমি 5 বছরের জন্য একটা 5 বছর মেয়াদি একটা সঞ্চয়পত্র কিনছি, তো এখন এই বছরে রেয়াত নেব, সামনের বছর নেব, তারপরের বছর নেব, এইভাবে খালি নিতেই থাকবে। এটা হয়? এটা হয়? সুতরাং আপনাকে বছর বছর যদি রেয়াত নিতে হয়, প্রতি বছর কিছু সঞ্চয়পত্র কিনতে হবে। এটাও ট্যাক্স প্ল্যানিং, যে আমার এই বছরে পুরো সঞ্চয়পত্র কিনবো না, এখন আমি 5 লাখ পর্যন্ত কিনতে পারি, আমি ওইটা করবো, আগামী বছর আবার 5 লাখ কিনবো, যদি রেয়াত নিতে হয়। বুঝছেন? স্যার লুকস লাইক যে সেম স্যার, শেয়ার মার্কেটের ক্ষেত্রে একই নিয়ম নাকি স্যার এটা ডিফারেন্ট? একই নিয়ম। শেয়ার মার্কেটেও আমি 30শে জুন যদি আমি জুনের মধ্যে যে শেয়ার কিনবো এবং ওইটা যদি আমার পোর্টফোলিও স্টেটমেন্টে দেখায় যে এটা আমি হোল্ড করে আসি, শেয়ারে বিনিয়োগ করছি এবং হোল্ড করছি, তাহলে ওইটার উপর রেয়াত পাবো। পরের বছরে আবার শেয়ার কিনবো, আবার রেয়াত পাবো। এইভাবে। কিন্তু স্যার আমার একটা শেয়ার, যেমন আপনি এক্সাম্পল দিলেন স্যার রবি, যেমন একটা শেয়ার আমি কিনে রেখেছি স্যার, এটা অনেক লসে আছে, কিন্তু এখন স্যার ওটা আমি সেল করিনি, তাহলে স্যার নেক্সট ইয়ার যদি স্যার ওই যে যদি ইনভেস্টমেন্টটা থেকে যায়, তাহলে কি স্যার ওর উপরে কি আমি রিপিট নিতে পারবো না? নয়াকারে না। আচ্ছা, ওই কি, ঠিক আছে। আমি রবি কিনছি 3 বছর আগে, রবির দাম কমে গেছে, এখন একেবারে নিচে পড়ে আছে, আমি এটা বিক্রি করতে পারতেছি না, এখন এটার উপরে সমানে রিবেট নিতে থাকবো? এটা কোনো কথা? স্যার যদি এই যে একটা স্যার ডিসি একটা রুলস করছিল যে ফ্লোরে পড়েছিল, এখন হয়তো ফ্লোর উঠাই দিয়েছে, সেক্ষেত্রে একটা শেয়ার ফ্লোরে পড়েছে, আমি সেল করতে পারছি না, হ্যাঁ, অথবা পরে ইনভেস্টমেন্ট করতে পারতেছি না, তাহলে আমার যদি মানে তো সেই ক্ষেত্রে আপনার একটা কথা বলি, আপনার এটা যন্ত্রণা, আপনার সরকারের যন্ত্রণা না, আপনার কষ্ট আপনি বুকে লালন করেন। ঠিক আছে, সোজা কথা, আপনি এখানে কোনো কিছু পাবেন না, বুঝছেন? জি স্যার। আমি আপনার কষ্ট বুঝি, আপনি ফ্লোর প্রাইসে শেয়ার পড়ে আছে, আমি বেচতেও পারতেছি না, কিছুই করতে পারতেছি না, এই সব কষ্ট আপনি লালন করেন বুকে। এর জন্য ইনকাম ট্যাক্সে আপনাকে কোনো রকম কোনো বেনিফিট নাই।
স্যার এই আমার সোজা একটা কথা। কোশ্চেন আছে। ওকে তা কোশ্চেনটা হচ্ছে ধরেন আমার 1 লক্ষ টাকা আমি এই বছর শেয়ার মার্কেটে ইনভেস্ট করলাম জুনের দিকে শেষের দিকে, করার পরে আমি নেক্সট ইয়ারে একটা ভালো দাম পেয়ে বিক্রি করে ফেললাম ওই ধরেন 1,10,000 টাকা, আমি আবার 1,10,000 টাকার শেয়ার কিনলাম নেক্সট ইয়ারে, ওইটার উপর কি রিবেট পাবো? ইয়েস, পাবেন না কেন? ও মানে ওইটা তো কিনে পরের বিক্রি বছরের করে, বিনিয়োগ। কিনে ধরেন বিক্রি করে না, এটা বিনিয়োগ হিসেবে কাউন্ট হবে? আমি আপনার সব কথা বুঝি, একটা কথা মনে রাখবেন যে আপনার কোশ্চেনটা কি আমার প্রতি জানেন, আমি সবার উদ্দেশ্যে বলি, সেটা হলো স্যার আমি কোনো নতুন টাকা ইনজেক্ট করি নাই, জি আমি পুরান, আমি বুঝি না আপনার মনের কথা, আমি বুঝি না। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তাইলে আমি আগের বছর 1 লাখের উপরে পাবো, পরের বছর 1,10,000-এর উপরে পাবো, কারণ আমি তো ওই টাকা 1,10,000 টাকায় বিক্রি করে আমি ঘরেও নিয়ে আসতে পারতাম টাকাটা, আমি তো আনি নাই, আমি না এনে এটা পুনঃবিনিয়োগ করছি, করি নাই, জি স্যার। তাহলে আমি ওটার উপরে রেয়াত পাবো না কেন? থ্যাংক আপনার ইউ। সোজা বুদ্ধি শিখাই দেই, আপনি আপনার শেয়ারের যে সিকিউরিটি হাউস, সেইখান থেকে সার্টিফিকেট নিয়ে আসবেন, সেটা হলো ডিউরিং দি ইয়ারে সে 1,10,000 টাকার এই কোম্পানির স্কয়ার ফার্মা শেয়ার ক্রয় করিয়েছে, শেষ। পোর্টফোলিও স্টেটমেন্টও দেখাচ্ছে যে এই বছরে ক্রয় করছেন স্কয়ার ফার্মা 1,10,000, ব্যাস, ওইটার উপরে আপনি রেয়াত পাবেন। এইটা কি আগের শেয়ার বিক্রি করে কিনছেন না নতুন করে কিনছেন, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে স্যার এখানে আবার ক্যাপিটাল গেইনের উপর একটা ট্যাক্স আসবে না স্যার? না, ক্যাপিটাল গেইন তো ট্যাক্স, ওটা তো ক্যাপিটাল গেইনের ক্লাস হলো আগামী পরশু দিন, মানে আগামী যে দিন পড়বে আর কি, ওই সময় দেখবেন যে এটা করমুক্ত। মানে সাধারণ জনগণের জন্য যদি 1 লাখ টাকা শেয়ার কিনে 1,10,000 টাকা এরকম বিক্রি করে, উনি যে উদাহরণটা দিলেন, 10,000 টাকা ওনার যে গেইন, দ্যাট গেইন ইজ ট্যাক্স ফ্রি সাধারণ জনগণের হাতে। স্যার এক কথায় একটা ফিনান্সিয়ালের ক্যাশ আউটফ্লো হইতে হবে ইনভেস্টমেন্ট, তাহলে হবে না। হ্যাঁ, এই তো বলছেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার, ওই রবি থেকে যেরকম ওই স্যালারি বাবদ যে বোনাস শেয়ারটা, ওইটা যদি আমি সাথে সাথে বিক্রি করে আবার একই দামে আবার কিনে রাখি, সেক্ষেত্রে কি আমি পুরাটার উপরে ট্যাক্স বেনিফিট পাবো, রিবেট? রিবেট পাবেন, হ্যাঁ। আপনি নতুন করে শেয়ার কিনলেন, আপনার পোর্টফোলিও স্টেটমেন্ট আনতে হবে শেয়ার ওই সিকিউরিটি হাউস থেকে, সেখানে যদি দেখায় যে আপনি রবি শেয়ার একবার কিনছেন, বেচছেন, আবার কিনছেন এবং কিনে ধরে রাখছেন 30শে জুন পর্যন্ত, ব্যাস 30শে জুন পর্যন্ত যেটা ধরে রাখছেন ডিউরিং দ্য ইয়ারের পারচেজ এবং ধরে রাখা 30শে জুন পর্যন্ত, ওটার উপরে আপনি পাবেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ক্ষেত্রে বলা নাই যে কোন ইয়ারে ইনভেস্ট করছে, পার্টিকুলার টাইমটা উল্লেখ করা নাই, বাট হচ্ছে শুধু মান্থলি প্রিমিয়াম ভ্যালুটা উল্লেখ করা আছে 3,000 3,000 36,000 টাকা। এখন আমি যে যে পলিসি ভ্যালুটা এটা উল্লেখ করা নাই, আর আমি কি 36,000 টাকা পাবো? হ্যাঁ, তা তো পাবেনই, কিন্তু নিজে একটু শিওর হয়ে নিয়েন, আর কেউ না জানুক, আপনি তো জানেন আপনি কত কত টাকার পলিসি খুলছেন। একজন তো আছে উপরে দেখতেছে, যে মানে জানে যে আপনি মিথ্যা বলতেছেন কিনা, তাই না? তো নিজের কাছে নিজে অনেস্ট থাকেন, অসুবিধে কি? আচ্ছা, তাহলে এটা ঠিক আছে, এই তো মানে কোথায় কোথায় বিনিয়োগ করলে আপনি রেয়াত পাবেন সেই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন যে 8:30। ও 8:30 হয়ে গেছে না? তাহলে আমরা মনে হয় যে আমরা একটা ব্রেকে, নামাজের ব্রেক আছে, তো আমরা একটা ব্রেকে যাই, তারপরে আরো কিছু আছে ওগুলো এসে পড়ে। থ্যাংক ইউ স্যার। ব্রেকটা কি 15 মিনিট? হ্যাঁ, 15 মিনিট। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমাদের এখানে ফ্রিলে কোনো গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে? ভাই আমাদের ক্লাস রেকর্ডিং গুলো কবে দেওয়া হবে?
স্লাইডগুলো কি স্যার মেল করে দেয় নাকি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে ওই গ্রুপে আপলোড করে?
আমরা আবার শুরু করি, তাই না? জি স্যার, শুরু করা যেতে পারে। তাইলে এইটা যেটা দেখাচ্ছি এটা তো মোটামুটি ক্লিয়ার, তাই না, যে কোথায় কোথায় বিনিয়োগ করলে রেয়াত পাবে। আমি দেখাবো যে আসলে ফর্মুলাটা কি, কতটুকু মানে বিনিয়োগ করলে কতটুকু রেয়াত পাওয়া যাবে। আর একটা কথা সেটা হলো কিছু কিছু ডোনেশন আছে, ডোনেশনের উপরও রেয়াত। শুধু যে যদিও আমরা মুখে বলি যে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট, কিন্তু শুধু ইনভেস্টমেন্ট না, ডোনেশনও বটে। তো কোথায় কোথায় ডোনেট করলে ওইটার উপরও আমরা মানে ট্যাক্স রিবেট পাবো, সেটা একটু দেখে নিতে পারেন এখানে। এর ভিতরে মানে ইম্পর্টেন্ট হচ্ছে মাঝখানে 4 নম্বরটা, না 4 নম্বর না, 5 নম্বরটা, শেষের থেকে 2 নম্বর, জাকাত ফান্ড। তার মানে ইসলামিক ফাউন্ডেশন যে জাকাত ফান্ডের যে ম্যানেজমেন্টের দায়িত্বে, তো ওইখানে ইসলামিক ফাউন্ডেশনে জাকাত দিয়ে বা যে কোনো ধরনের ডোনেশন দিয়ে সেটার মানি রিসিপ্ট যদি আপনি ইনকাম ট্যাক্সের রিটার্নের সাথে দিতে পারেন, ওটার উপরেও কিন্তু রেয়াত পাবে। এই আর কি। আর এখন দেখাচ্ছি যে আসলে কতটুকু রেয়াত হবে। কতটুকু রেয়াত হবে সেটা একটু দেখেন। সেটা হলো যে টোটাল ট্যাক্সেবল ইনকামের উপরে 3%, মানে সেই ইনকামের ভিতরে কোনো মানে মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল এমন কোনো ইনকাম থাকতে পারবে না, রিডিউস ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল এমন কোনো ইনকাম থাকতে পারবে না। থাকলে সেটাকে বাদ দিয়ে নিতে হবে, দিয়ে তার 3% অথবা অ্যালাউবল ইনভেস্টমেন্ট যেটা মানে অ্যাকচুয়াল অ্যালাউবল ইনভেস্টমেন্ট, সে কোথায় কোথায় বিনিয়োগ করলো তার 15%, আর সর্বোচ্চ 10 লাখ টাকা। এই হচ্ছে ফর্মুলা। এটা যদি আমরা একটা অঙ্ক করি তাহলে আপনার কাছে বেশি ক্লিয়ার হবে আর কি বিষয়টা। এক ভদ্রলোকের বেতন ভাতা হচ্ছে এই 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 আর হচ্ছে তার এই এই জায়গায় তার বিনিয়োগ আছে, তার কত টাকা ট্যাক্স আসবে, কত টাকা রিবেট হবে, কত টাকা সম্পদ থাকতে তার কত সারচার্জ হবে, সেগুলো মানে হবে একটা অঙ্ক করলে আর বেশি ক্লিয়ার হবে। থিওরিটিক্যাল পড়াইয়া যতটা না ক্লিয়ার হয়, আমরা অঙ্ক করলে তার থেকে বেশি ক্লিয়ার। তো এই স্লাইড নিয়ে কোনো কোশ্চেন? স্যার এখানে যে এই কথাটা এক্সক্লুডিং এনি ইনকাম হয় আর মিনিমাম ট্যাক্স, এইটা হলো কি আমাদের আমরা একদিন আপনাদের সাথে ক্লাস নেব, সেটা হলো টিডিএস এর ক্লাস। মানে টিডিএস মানে উইথহোল্ডিং ট্যাক্স, যে কোন কোন খাত থেকে উৎসে আয়কর কর্তন করতে হয়। সেই উৎসে আয়কর যেগুলো কর্তন করতে হয় ওর ভিতরে আপনার কিছু আছে মিনিমাম ট্যাক্স, মানে আগে বলতো 82C, এখন বলে 163। এটা আমি আরেকটু মানে এই করে দিতে পারি, দাঁড়ান দেখি। মিনিমাম ট্যাক্স ইজ minimum tax is applicable under section 163, মানে আগে যেটা ছিল আপনার 100 মানে 82C। করে কি দেখেন, আপনার জন্য আমি একটু মানে কারেকশন করলাম। যে এক্সক্লুডিং এনি ইনকাম হোয়ার মিনিমাম ট্যাক্স ইজ অ্যাপ্লিকেবল আন্ডার সেকশন 163। 163 মানে আগের আইনে ছিল এটা 82C, মানে মিনিমাম ট্যাক্স, মানে কোথায় কোথায় ট্যাক্স কাটলে ওই ট্যাক্সটা মিনিমাম ট্যাক্স হিসেবে গণ্য হয়। ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই আর একটু বোঝানোর জন্য। ধরেন আমার দুইটা ইনকাম, একটা হলো আমি এক জায়গায় চাকরি করি, আর এক জায়গায় কনসালটেন্সি করি। ভালো করে শোনেন আর কি, বুঝতে পারবেন। যেখানে চাকরি করি ওখান থেকে আমি বেতন পাই 10 লাখ টাকা বছরে গ্রস স্যালারি। আর এক জায়গায় কনসালটেন্সি করি, ওখানে আমি জব করি পার্ট টাইম এবং মানে অন কল, মানে কিছু বুদ্ধি পরামর্শ দিতে হয়, তার বিনিময়ে
এগুলো ফিক্সড না, কিন্তু মানে ফিক্সড ইনকাম না। সেখান থেকে ধরেন আমি পাইছি 5 লাখ এবছরে। আমি যখন রিটার্ন ফিল আপ করতে যাই তখন আমার স্যালারি ইনকাম হচ্ছে 10 লাখ, কনসালটেন্সি ইনকাম হচ্ছে 5 লাখ, আমার টোটাল ইনকাম হচ্ছে 15 লাখ। তাইলে আমি বিনিয়োগ রেয়াত হিসাব করব কি 15 লাখের 3%? উত্তর হচ্ছে নো। তাহলে আমি হিসাব করব 10 লাখের 3%। কারণ এই যে 15 লাখ টাকা আমার দুইটা খাতে আয়, ওর ভিতরে একটা আছে 163 মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল। কারণ আমি যে 5 লাখ টাকা এক জায়গায় কনসালটেন্সি করে পাইছি, তারা আবার আমার কাছ থেকে 10%-এ 50,000 টাকা ইনকাম ট্যাক্স কেটে রাখছে। আমি হাতে পাইছি আসলে 4.5 লাখ টাকা। তো ওইটা মিনিমাম ট্যাক্স যেহেতু, সুতরাং ওইটার উপরে আপনার বিনিয়োগ রেয়াত হবে না। ঠিক আছে? তার মানে যে অ্যামাউন্টের উপর টিডিএস কেটে রাখা হচ্ছে ওই অ্যামাউন্টটা বাদ দিয়ে তারপর যে এই ট্যাক্সেবল ইনকামটা থাকবে সেটা 3% হবে। না না, বোঝেন নাই। সেটা হলো মানে টিডিএসটা তো আসলে পড়াই নাই এখনো, এই জন্য বুঝতে একটু কষ্ট হচ্ছে। আমাদের প্রায় 52টা না 54টার মতো টিডিএস এর খাত আছে, বুঝছেন? উৎসে আয়কর কর্তনের, স্যালারি থেকে, তারপরে কনসালটেন্সি থেকে, আমদানি থেকে, রপ্তানি থেকে, এরকম আর কি, বাড়ি ভাড়া থেকে। এটা পড়াবো, আমিই পড়াবো। তো এখন কথা হচ্ছে যে এই যে 52টা না 54টার মতো খাত আছে উৎসে আয়কর কর্তনের, এর ভিতরে 33টা না কয়টা আছে যেন, এইটা 163 মিনিমাম ট্যাক্স। তো যেগুলোর উপরে মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল সেইগুলো আপনার 3% ক্যালকুলেশনে আসবে না। যেমন আপনাকে একটা কথা বলি, আমি যে 10 লাখ টাকা বেতন পাই, ওখান থেকে আমাকে আমার 60,000 টাকা ট্যাক্স কেটে রাখছে স্যালারি থেকে। জি। আর যেখান থেকে আমি কনসালটেন্সি করি 5 লাখ টাকা পাইছি, ওখান থেকে আসলে 5 লাখ টাকা পাইনি, 50,000 টাকা কেটে আমি 4.5 লাখ টাকা পাইছি। আমি এখন রিটার্ন ফিল আপ করতে বসছি, আমি এখন আমার ট্যাক্স হিসাব করতে বসছি। এখন আমার ট্যাক্স আমি কিভাবে হিসাব? আমি লিখছি যে বেতন থেকে আয় 10 লক্ষ, 2 নাম্বার কনসালটেন্সি হইতে আয় 5 লক্ষ, মোট আয় 15 লক্ষ। এখন এই 15 লক্ষর উপরে আমার ট্যাক্স হিসাব হবে। তারপরে আমার 60,000 আর 50,000 মোট 1,10,000 টাকা অলরেডি আমার কাছ থেকে কেটে রাখছে। ওগুলো আমি ট্যাক্স যখন ক্যালকুলেশন করবো ওখান থেকে বিয়োগ করব, সেগুলো ঠিক আছে। কিন্তু আমার কথা হলো এখন যেটা পড়াচ্ছি এই স্লাইডে যে 3%, আমি এর কোনটার উপরে আমি 3% দেবো? দুইটা থেকেই তো ট্যাক্স কাটছে। আমার বেতন থেকেও 60,000 টাকা কাটছে, আমার কনসালটেন্সি থেকেও 50,000 টাকা কাটছে। জি স্যার, বুঝতে পারছেন। কি বুঝতে পারছেন এখন বলেন? স্যার তাহলে এখানে হচ্ছে মিনিমাম ট্যাক্স, মানে আমাকে আরেকটু ভালো করে জানতে হবে যে মিনিমাম ট্যাক্সটা আসলে কি, ওইটা বোঝার পরে দেখতে হবে যে এটা মিনিমাম ট্যাক্সটা বুঝে তারপরে করতে হবে, যেটার উপর মিনিমাম ট্যাক্স অ্যাপ্লাই হবে সেগুলি বাদ দিবে ট্যাক্সেবল পেমেন্ট থেকে। এইটা থেকে আমার উদাহরণ থেকে আপনি কি বুঝলেন? আচ্ছা যাই হোক, আমি আপনাকে আরেকটু খোলসা করি। উদাহরণ থেকে আপনি যেটা বুঝলেন যে স্যালারি থেকে যে ট্যাক্স কাটলো সেটা মিনিমাম ট্যাক্স নয়, বাট কনসালটেন্সি থেকে যেটা কাটলো সেটা মিনিমাম ট্যাক্স। সেটা মিনিমাম ট্যাক্স। হ্যাঁ, এই কারণে স্যালারির উপরে আমি 3% ঠিকই পাবো, কিন্তু ওইটার উপরে আমি পাবো না। এই হচ্ছে বিষয়। আপনাকে একটু খোলসা করলাম কেন, দেখি যে আপনি ভুল দিকে যাচ্ছেন যে স্যার যে ট্যাক্স তাহলে কাটলে ওইটা তো তাহলে স্যার ওইটার উপরে রেয়াত হবে না। না না, সবগুলো মিনিমাম ট্যাক্স না, সব কাটাকাটি মিনিমাম ট্যাক্স না, বুঝতে পারছেন? যাই হোক, পড়ানো হয় নাই তো এই জন্য তো মানে এখানে চলে আসছে, এখন কি করবো? আরেকটা কোশ্চেন ছিল স্যার, ট্যাক্স এক্সেম্পটেড যেগুলো থাকে, যে ট্যাক্সেবল ইনকামের ভিতরে থাকে, ট্যাক্সেবল ইনকাম না মানে যে ইনকামগুলো থাকে যে নন মানে ট্যাক্স এক্সেম্পটেড যেটা থাকে সেটাও কি এখান থেকে বাদ যাবে? না, এক্সেম্পটেড ইনকাম তো আমার গ্রস স্যালারিতে আসবেই না, গ্রস ইনকামে আসবেই না, ওটা তো মানে কলামই আলাদা। সেটা আলাদা কলামে বুঝি। হ্যাঁ, ওটা তো আমার ট্যাক্সেবল স্যালারির মধ্যে, ট্যাক্সেবল ইনকামের মধ্যে আসতেছে না, ওটা তো নন ট্যাক্সেবল। আপনার উপরে কি লেখা? 3% অফ দি টোটাল ট্যাক্সেবল ইনকাম। আর আপনি আমাকে কোশ্চেন করছেন যে স্যার আমার যদি কিছু ট্যাক্স ফ্রি ইনকাম থাকে বা নন ট্যাক্সেবল ইনকাম থাকে, থাকতেই পারে। মানে নন ট্যাক্সেবল ইনকাম কিছু কিছু আছে, সফটওয়্যারের ব্যবসা হইতে আয়, তারপরে হস্তশিল্প রপ্তানি হইতে আয়, এরকম বেশ কয়েকটা মানে করমুক্ত আয় আছে। তো যদি আমার এরকম থেকে থাকে তখন কি হবে? ওইটার উপরেও কি আমি 3% পাবো? উত্তর হলো নো।
পাবেন না কেন? ওটা তো আপনার ইনকামই অন্তর্ভুক্ত নয়, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। স্যার তাহলে পরে আমরা যেটা মনে করি যে আমার যে টোটাল যে ট্যাক্সেবল ইনকাম আছে এর থেকে মিনিমাম ট্যাক্সটা বাদ দিব, আর হচ্ছে রিডিউস রেট যেমন অ্যাগ্রো ইনকাম, রাইট, রাইট। অ্যাগ্রো ইনকাম রিডিউস ট্যাক্স, তাহলে ওটা বাদ দিব, বাদ দিয়ে যেটা আসবে ওইটার উপরে 3%, হ্যাঁ, or হ্যাঁ, 50% actual investment or 10 লক্ষ টাকা, which ever is lower. It is the main formula. এটাই তো ফর্মুলা, Yes, thank you sir. এটাই তো ফর্মুলা। Beneficiary income, reduced tax. হ্যাঁ, মানে ফিশারিজ ইনকাম, রিডিউস ট্যাক্সের। যদি আমি চাকরি করি ঢাকায়, কিন্তু আমার গ্রামের বাড়িতে আমার একটা ফিশারিজ ইনকাম আছে, তো মানে সেখান থেকে আমার কিছু ইনকাম আসে, তো ওটার উপরে তো হ্রাসকৃত কর হার অ্যাপ্লিকেবল, মানে নর্মাল রেট না তো। সুতরাং ওইটাও কিন্তু এখানে 3% ক্যালকুলেশন থেকে বাদ যাবে, ওটার উপর আমি রেয়াত পাবো না, সোজা কথা। ঠিক আছে না? স্যার যেটা ফাইনাল সেটেলমেন্ট এটাও কি বাদ যাবে না? হ্যাঁ, ওই তো 160 ভিতরে ফাইনাল সেমিফাইনাল দুইটাই আছে। 160 কিন্তু দুইটা খেলা। স্যার ফাইনাল মনে হয় এখন কমাই দিছে স্যার, ফাইনাল সেটেলমেন্ট একদম কমাই দিছে। ফাইনাল সেটেলমেন্ট হ্যাঁ কমাইছে। ফাইনাল এবং সেমিফাইনাল দুইটাই কিন্তু আপনার 163। তো ক্লিয়ার হবে বেশি। স্যার রেমিটেন্সের ইনকামটাও তো এটা আন্ডারই পড়বে তাই না? রেমিটেন্সের আবার কি? মানে যে দেশের বাইরে থেকে যে টাকা আসে, না না, ওটা তো কর্মুক্ত, ওখানে কোথায় কর্মমুক্ত, হ্যাঁ ওইটার ক্ষেত্রে 3% আমরা ধরবো না। ওটা তো কর মুক্তই, ওটার উপরে আবার 3%। এমনি স্যার আমার আপনার কাছে একটা চাহিদা আছে স্যার, এটা আমি এখন মনে পড়ছে, কিছু মনে করেন না স্যার। রেমিটেন্সের উপর যে স্যার করমুক্ত একটা পুরনো একটা অ্যাসাল ও ব্যাখ্যা আছে, ওইটা কি স্যার পেতে পারি স্যার? ওটা তো এখন আইনেই চলে আসছে, 6 শিডিউল পার্ট এ, পার্ট 1। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওটা তো আপনি বই খুললে এখনই পাবেন। ওই তো হয়ে গেছে, ওই যে বলে দিচ্ছে প্যারা 17 আছে। প্যারা 17, এটা তো 6 শিডিউল পার্ট 1 প্যারা 17 আইনেই চলে আসছে, বাংলায় লেখা, বর্তমান আইন তো বাংলা। থ্যাংক ইউ স্যার। স্যার বাংলা কষ্ট হয় স্যার। হ্যাঁ, সেই এটা তো ইংলিশ ভার্সন বের হয় নাই, মুশকিল হয়েছে, এখনো ইংলিশ ভার্সনটা এখনো বের হয় নাই, দেখা যাক এবছরে বের হয় কিনা। আচ্ছা, এটা গেল। সহজ বাংলায় করা যায় না, আইনগুলো বাংলা ভাষায় করতে চান। হ্যাঁ, এখন আপনি দেখেন এবারে ট্যাক্স রেট কি, এটা তো আমরা আগে বা একদিন আমরা দেখছি যে 3.5 লাখ টাকা পর্যন্ত নীল, সিনিয়র সিটিজেন বা উমেন এদের জন্য 4 লাখ টাকা ইত্যাদি ইত্যাদি, এটা আমাদের দেখা। এখন আসেন টিডিএস। টিডিএসটা যদিও একটা আস্ত ক্লাস হবে, তারপরেও আজকে একটা খুচরা থাকুক, সেটা হচ্ছে যে বেতন থেকে উৎসে আয়কর কর্তন। তো যারা চাকরি করে তারা ভালো জানে, তার যে মাসে মাসে যে বেতন পায়, সেই বেতন থেকে একটা অংশ কেটে রাখে ইনকাম ট্যাক্স বাবদ আগাম। এটাই টিডিএস ফ্রম স্যালারি, বাট এটা নট 163, এটা মিনিমাম ট্যাক্স না, এটা নর্মাল। তো এখান থেকে বলতে পারেন যে তাহলে আমি চাকরি করি, আমার বেতন থেকে কত টাকা ট্যাক্স কাটবে, এটা রেটটা কি? রেট হচ্ছে অ্যাভারেজ রেট। অ্যাভারেজ রেটটা কি? অ্যাভারেজ রেট হচ্ছে আমার সারা বছরের যে বেতন ভাতা, এর উপরে একটা হিসাব করতে হবে, আগাম একটা প্রজেকশন করতে হবে যে আমার কত টাকা ট্যাক্স হতে পারে। তো যত টাকা ট্যাক্স হতে পারে ওই টাকাকে 12 দিয়ে ভাগ করে প্রতি মাসে ওই পরিমাণ টাকা কাটা হয়। ধরেন আমি খুব ছোট চাকরি করি, আমার বেতনের উপরে দেখা যায় মানে মিনিমাম ট্যাক্স আসছে 5,000 টাকা, তাহলে 5,000 টাকা যদি হয় প্রতি মাসে 416 টাকা করে কাটবে। প্রতি মাসে আমি যে বেতন পাই ওখান থেকে 416 টাকা করে আমার কেটে রাখে। বুঝতে পারছেন? এটার নাম হলো অ্যাভারেজ আর কি, ঐকিক নিয়মে আর কি, যা আমার ট্যাক্স আসে ওইটাকে 12 মাস দিয়ে ভাগ করে প্রতি মাসে এবং কেটে এটা পরের মাসের সেকেন্ড উইকের মধ্যে আবার সরকারি কোষাগারে জমা দিতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল, বলুন। হ্যাঁ বলেন। স্যার প্রাইভেট কোম্পানিতে দেখা যায় যে স্যার যখন কোনো এমপ্লয়ি যখন বছরের মাঝামাঝি জয়েন করে, যেমন হয়ে গেল স্যার এখন 3 মাস বাকি আছে, এখন একটা এমপ্লয়ি আমার কোম্পানিতে জয়েন করতেছে, এখন স্যার আমি তো ওনার 3 মাসের স্যার তার ট্যাক্স ক্যালকুলেশন করতেছি স্যার আর্থিক বছর ধরে,
এখন যদি স্যার সে তার পুরনো আগের হিসাব ধরেও না স্যার না আমি আপনারে বলি শোনেন, না না আপনাকে থামাই দিয়ে উত্তরটা দিই, আমি বুঝতে পারছি আপনি কোন দিকে যাচ্ছেন। আমার এই কোম্পানিতে এই ভদ্রলোক এপ্রিল মাসে জয়েন করছে, তো এপ্রিল মে জুন এই 3 মাসে তার বছর। এখন এই 3 মাসে দেখা যায় সে যা বেতন পায় 1 লাখ টাকা করে বেতন পায়, তো 3 মাসে আসে 3 লাখ, কিন্তু আমরা জানি 3.5 লাখ টাকা পর্যন্ত নো ট্যাক্স। সুতরাং আমার দায়িত্ব হচ্ছে আমি যদি কাটাকাটির দায়িত্বে নিয়োজিত থাকি, ওই কোম্পানিতে ট্যাক্স কাটতে হবে, তো আমি তার কাছ থেকে একটি পয়সাও ট্যাক্স কাটবো না, তার প্রিভিয়াস জীবন নিয়ে ঘাটাঘাটি করবো না, ওই কারণে করি না। ওকে স্যার, থ্যাংক ইউ। সে আগে ছাত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, না সিএ পড়তো, নাকি আর একটা কোম্পানিতে চাকরি করতো, আমার কি দরকার, আমারটা নিয়ে আমি থাকি। থ্যাংক ইউ, বুঝতে পারছেন? ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। এখন আসেন তার কথা, এখন আসেন ওই ভদ্রলোক আমার এখানে এপ্রিলে জয়েন করছে, এর আগে 9 মাস আর এক জায়গায় চাকরি করছে। সে যখন রিটার্ন ফিল আপ করবে তখন সে 2টা কোম্পানি থেকে কত পাইছে সেটা হিসাব করে তারপরে আরো কিছু ট্যাক্স দিতে হলে দিবে, সে দিবে, আমি কাটতে পারবো। ক্লিয়ার? জি স্যার। কিন্তু স্যার সে তো ফর লিমিটেড পিরিয়ডের জন্য তো জয়েন করে নাই, সে তো কন্টিনিউ করবে এখানে জবটা। আরে বাবা, পরের বছরে তো কাটার দেখছেন কি, আমি এই 3 মাসের কথা কইলাম, এপ্রিল মে জুন, এর পরের বছর যাই কই, কিছু বোঝেন নাই? বুঝতে পারছি। সে তো চাকরি কন্টিনিউ। হ্যাঁ বলেন। স্যার মাঝে মাঝে একটু হাইটেন, নাইলে আবার মনে করি রেগে টেগে গেলেন কিনা। না না না, রেগে যাব। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, তাহলে তো এখানে দেখা যাচ্ছে যে এমপ্লয়ি যে তাকে তো হচ্ছে 12 মাসে ট্যাক্সই দিতে হবে, কারণ ট্যাক্স অফিসটা হচ্ছে আমাকে ওই 3 মাস বাদ দিয়ে ট্যাক্স রিটার্নটা কাউন্ট করতে দিবে না। সেক্ষেত্রে আমি 3 লাখ টাকা করে আমি যদি 3 মাসে পাই, আর আগে যদি থাকে আমার হচ্ছে যে আপনার 9 লাখ টাকা, তাহলে এই 12 লাখ টাকার উপরেই তো আমি ট্যাক্সটা দিব। এবং আমার কোম্পানি যে থাকবে সে তো আমাকে পরবর্তী বছরে যখন কিনা আমার রিটার্নে আমার স্যালারি সার্টিফিকেট দিবে, তখন সে আবার ওই যে 3 মাসে যে বকেয়া টাকা ছিল ওই টাকার উপর আমাকে স্যালারি মানে টিডিএস এর টাকাটা কেটে দিবে। এটাই তো রুলস স্যার। না না, আপনি কি পেঁচায় পোষায় কোশ্চেন করছেন? সোজা কথা সোজাভাবে বোঝার চেষ্টা করেন, সেটা কি আমি পরিষ্কার বলছি, সবাই বুঝছি, আপনি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি আগে এক জায়গায় চাকরি করছি, সেখানে 9 লাখ টাকা পাইছি 9 মাসে, ওইখান থেকে আমার ট্যাক্স কেটে রাখছে ধরে 90,000 টাকা। কথার কথা, ভালো করে মানে গল্পটা শোনেন। আর বর্তমানে আবার এপ্রিল মাসে ওই চাকরি ছেড়ে দিয়ে আরেক জায়গায় জয়েন করছি, ওখানেও 1 লাখ টাকা বেতন, 3 মাসে 3 লাখ, কিন্তু এখান থেকে আমাকে 1 টাকাও ট্যাক্স কাটে নাই এবং কাটতে পারবেও না, এটাই নিয়ম। কারণ এর বছর শুরু হয়েছে এপ্রিল মাসে, সে আমার আগের ইতিহাস জানে না, এবং আমি আমার আগের ইতিহাস, আগে কোন কোম্পানিতে চাকরি করছি, কত বেতন পাইছি, এগুলো কিচ্ছু আমি এখানে বলবো না। ব্যাপারটা বুঝছেন কিনা? আমিও বলবো না, কোম্পানিও তার জানার অধিকার নেই। এখন ভালো কথা, হ্যাঁ, এখন এখানে 3 মাস চাকরি করছি, আমার বেতন থেকে ট্যাক্স কাটে নাই, কাটতে পারবেও না, পরের বছরেও কাটতে পারবে না এই 3 মাসের উপরে। আমি যখন রিটার্ন ফিল আপ করতে বলবো আমার বাসায় বসে যে আমি আমার মোট বেতন কত, 9 আর 3 12 লাখ, 12 লাখের উপরে ট্যাক্স আসছে কত, কথার কথা 1,20,000, তাহলে ট্যাক্স অলরেডি আমার দেয়া আছে কত, 90,000, আর এখন রিটার্ন দাখিলের সময় দিতে হবে কত, 30,000। বুঝছেন কিনা? আমাকে দিতে হবে, আমার কাছ থেকে কাটবে না। পরের বছরে রক্ষা নাই, পরের বছর তো আমি পুরো বছরই এইখানে চাকরি করবো। আরেকটা কথা কি জিজ্ঞাসা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে স্যালারি এগেইনস্টে অনেক সময় বেশি টাকা ট্যাক্স কেটে রাখছে কোম্পানি, ওইটা কি স্যার কোনোভাবে আমরা পরবর্তী বছর যখন ট্যাক্সের রিটার্নটা জমা দেবো স্যার, ওই সময় কি কোনোভাবে ক্লেম করার কি সুযোগ থাকে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন থাকবে না, কেন থাকবে না, কি বলেন? এই ট্যাক্স বৃথা যাবে নাকি? আমার ট্যাক্স আসছে 10 টাকা, আমার যাওয়া আছে 12 টাকা, আমার কি 2 টাকা জলে যাবে? এটা হয়? জি, থ্যাংক ইউ স্যার। সেক্ষেত্রে কোনো প্রুফ কি সাবমিট করতে হবে? ওই তো আগের বছরের রিটার্নে আমার দেওয়া আছে না যে আমার ট্যাক্স আসে 10 টাকা, আমার অলরেডি স্যালারি থেকে কাটা আছে 12 টাকা, সো রিফান্ডেবল মানে 2 টাকা, দ্যাট উইল বি অ্যাডজাস্টেড ইন দ্য নেক্সট ইয়ার।
আগামী বছরে যে আমার ট্যাক্স হবে সেখান থেকে আমার 2 টাকা মানে সমন্বয় হবে। কথার কথা সেজন্য আলাদা কোনো চেক থেকে সার্টিফিকেট নেওয়া বা এই ধরনের কিছু করতে হবে না। না না কিচ্ছু করতে হবে না, সেটা তো আগের একটা ওকে স্যার। জিনিস করতে পারেন, মানে আগের বছরে যে আমি 2 টাকা সরকারের কাছে পাই, আমার বেশি জি। দেয়া আছে, এটা প্রুফ হিসাবে আগের বছরের রিটার্নের সেকেন্ড পেজটা ফটোকপি করে দিতে জি। বড় জোর। আর এইটা জি এটা স্যার। কত বছর থ্যাংক ইউ। পর্যন্ত টানা যাবে স্যার? আজীবন, আজীবন। থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। এইটার স্যার যে ওরা যে ট্যাক্স গুলো কাটে, হ্যাঁ স্যার এই যে বেশি কেটে ফেললে পরে তো স্যার এটা নেক্সট ইয়ারে স্যার অ্যাডজাস্ট করে না, বলে যে না এটা যেটা হয়ে খবর হয়ে গেছে আমি পরে এটা। বুঝি নাই, আবার বলেন কি? স্যার ধরেন একজন মানে কোম্পানিতে চাকরি করলে স্যার এই মানে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট ট্যাক্স কাটলো স্যার, বেশি কেটে ফেললো, যেটা বললেন যে অ্যাডজাস্ট করা যাবে পরে, কিন্তু আরে সে অ্যাডজাস্টটা আপনি করবেন, অ্যাডজাস্ট হিউম্যান রিসোর্স করবে না। আপনি স্যার যখন আমি পরবর্তী তো বছরে স্যার রিটার্ন সাবমিট করবেন, তবে এখানে স্যার আরেকটা কথা বলি, শুনেন একটু চুপ করেন, একটু চুপ করেন। এখন এখানে কথা হলো কি, আপনি এখন যে লাইনে গেছেন আমি এখন ওই লাইনে যাচ্ছি, আমি বুঝতে পারছি আপনার সেন্টিমেন্ট।